সবাইকে শুভ অপরাহ্ন। ডিজিটাল ওয়ার্ল্ড 2020 ওয়েবিনারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট অন আইসিটি সেক্টর, এবং আমরা সবাই জানি যে আমাদের আজকে আইসিটি ইকোসিস্টেম এবং আইসিটি পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল বলে আজকে 2020-এর যেই সময়টায় আমরা এখন দাঁড়িয়ে আছি, গ্লোবাল প্যান্ডেমিকের এই সময়টায় আমরা যেভাবে সাস্টেইন করে গেছি, যেভাবে সোশ্যালি এবং ইকোনমিক্যালি সাস্টেইন করে গেছি, এটা শুধুমাত্রই সম্ভব হয়েছিল এই আইসিটি পলিসি ফ্রেমওয়ার্ক ছিল এবং আইসিটি ইকোসিস্টেমটা তৈরি হয়েছিল। আজকে সেই জন্য একটি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার ভিশনারি 12 বছর আগে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, এবং এই বছর আমাদের বঙ্গবন্ধুর 100তম জন্মবছর পূর্তি, এবং আমরা অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের 50 বছর উদযাপনে ঢুকব। সুতরাং এই সময়টা আমাদের জন্য অনেক অনেক আনন্দের এবং অনেক অনেক কিছু আমাদের প্রাপ্তির। এবং আমি একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, অনারেবল আইসিটি অ্যাডভাইজার টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার সজীব ওয়াজেদ জয়, এবং আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই, এবং আইসিটি টিম পরিবারের মিনিস্ট্রির সকলকে আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট দেবার জন্য। আমি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, এবং আমাদের এই পুরো সেশনকে চেয়ার করছেন আমাদের আইসিটি ডিভিশনের সিনিয়র সেক্রেটারি NM জিয়াউল আলম, তাকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমাদের অনেক চমৎকার কিছু প্যানেলিস্ট রয়েছে, আমাদের উদ্যোক্তারা রয়েছে, আমাদের পলিসি লেভেলের যারা কাজ করেছেন তারা আছেন, এবং একই সাথে কিছু লোকাল ইনভেস্টার্সরা জয়েন করেছেন যারা এই আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এবং ই কমার্স সেক্টরে ইনভেস্ট করে এসেছেন। আমি সবার নাম বলছি একে একে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের কিনোট প্রেজেন্টেশন দিবেন ওয়াসিম আলিম, ফাউন্ডার এবং CEO চালডাল.com, তাকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি এই পুরো প্রোগ্রাম মডারেশনে। আমি শমিকা স্যার, প্রেসিডেন্ট ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফিজুর রহমান ডিজি, অ্যাডিশনাল সেক্রেটারি WTO সেল। আমাদের সাথে স্পিকার হিসেবে যুক্ত হয়েছেন কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম, এক্স চেয়ারম্যান বিডা। আমাদের সাথে যুক্ত হয়েছেন মমিনুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর এবং CEO IPDC ফাইন্যান্স। এবং আমাদের উদ্যোক্তা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশিকুল আলম খান, ফাউন্ডার এবং CEO prioshop.com, ফারহা মাহমুদ ত্রিনা, ফাউন্ডার এবং CEO ত্রিনাস ক্লজেট, মুস্তাফিজুর রহমান খান, পার্টনার IDLC ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড 1। আমাদের সাথে আছেন রাসলান নাসির, ডিরেক্টর মির টেলিকম গ্রুপ, রাহাত আহমেদ, ভেঞ্চার ক্যাপিটাল অ্যাঙ্কারলেস। আমাদের সাথে আছেন মাসরুর রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশ। আমাদের সাথে আছেন ফাহিম আহমেদ, প্রেসিডেন্ট এবং CFO পাঠাও.com। আমাদের সাথে রয়েছেন মুস্তাফিজুর রহমান সোহেল, ম্যানেজিং ডিরেক্টর এবং অ্যাডভান্স ERP BD লিমিটেড, এবং তিনি আমাদের ডিরেক্টর বেসিস। আমি সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যে আশা করছি জয়েন করবেন আসিফ সালে, এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যাক। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের কিনোট স্পিকারের কাছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি ওয়াসিম আলিম আপনার কিনোট স্পিচের জন্য। এর মধ্যে একটু বলে রাখি যে আমাদের যারা স্পিকার রয়েছেন এবং আমাদের একটা ভাইব্রেন্ট স্পিকার গ্রুপ, আমরা সবার কথা শুনবো। আমাদের প্রোগ্রামটা আজকে লাইভ হচ্ছে এবং অনেক অডিয়েন্স অনলাইনে যুক্ত হয়েছে আজকে এই প্রোগ্রামের সাথে, অনেক তরুণ উদ্যোক্তা যুক্ত হয়েছে। আমরা সবার কথা যেহেতু শুনতে চাই, সকল স্পিকারদের জন্য আমরা সময় বরাদ্দ রাখছি 3 মিনিট করে। ধন্যবাদ। ওয়াসিম, টু ইউ। Thank you, Shomi Appa. Thank you, Honorable Chair, for joining us. Thank you all the panelists and colleagues for taking the time today. আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে on the topic of investment in digital commerce. So
আমাদের বাংলাদেশের গ্রোথ স্টোরি আমরা জাস্ট এখানে সবাই জানি, কিন্তু আমাদের কয়েকটা জিনিস মনে করে দিচ্ছি। উই আর দ্য 8th মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, উইচ মিনস যে চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, এই 3-4টা, ইউএসএ, 3-4টা বড় বড় কান্ট্রির পরেই কিন্তু বাংলাদেশ চলে আসে। আমাদের একটা স্ট্রং কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ রয়েছে গত প্রায় 2 decades ধরে, এবং আমাদের খুব ইয়াং একটা পপুলেশন রয়েছে। হ্যাঁ, 60% অফ দেম আর বিলো দ্য এজ অফ 30। তার মানে হলো গিয়ে যে আমরা ফিউচারে আমাদের কিন্তু এই পপুলেশন গ্রুপের ইনকাম অনেকটা বাড়বে, এবং আমাদের জিডিপির উপরে তাদের হিউজ একটা কন্ট্রিবিউশন হবে। এবং এভরি ইয়ার মোর দেন 2 million বাংলাদেশিজ আর ক্রসিং আ থ্রেশহোল্ড, যে $5,000 ইন ইনকাম। আমাদের কান্ট্রি অনেক হাই ডেন্সিটি। আমাদের হাই ডেন্সিটির কয়েকটা অ্যাডভান্টেজ আছে। এক নম্বর অ্যাডভান্টেজ হলো গিয়ে যে এখানে আমাদের ডিস্ট্রিবিউশন কস্ট অনেক কম, এবং আমাদের জিডিপি পার স্কোয়ার কিলোমিটার ইজ অ্যামং দ্য হাইয়েস্ট ইন দ্য রিজন। সো এই যে বেসিক ফাউন্ডেশনসগুলো আছে, দিস ফাউন্ডেশনস ক্রিয়েট very strong case for digital commerce growth. Keep in mind যে আমাদের by 2030 will be the 26th largest economy in the world. Having said that, despite এতগুলো advantage, Bangladesh's actually e-commerce sector is current state of e-commerce sector is we estimate that the market size is about $700 million, and the largest component হলো গিয়ে e-commerce, ride sharing, Facebook commerce, and all of them are growing very fast. বাট এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা রিয়েলাইজ করি যে আসলে বাংলাদেশের যে সব থেকে বড় সমস্যা, সেটা হলো গিয়ে বাংলাদেশের ই কমার্স সেক্টর যতটা বড় হওয়ার কথা তুলনামূলকভাবে, ততটা কিন্তু বাংলাদেশের ই কমার্স সেক্টর অতটা বাড়তে পারেনি। এবং এটার একটা মেইন রিজন হলো গিয়ে যে আমাদের অ্যাকচুয়ালি যে এখানে যে ইনভেস্টমেন্ট দরকার ইন টার্মস অফ ট্যালেন্ট অ্যান্ড ফান্ডিং, দ্যাট ডাজ নট এক্সিস্ট। ফর এক্সাম্পল, ইন্ডিয়ার ই কমার্স সেক্টর ইজ অ্যাবাউট $35 billion। তার মানে ইন্ডিয়া আমাদের থেকে প্রায় 50 গুণ বড়, যদিও তাদের পপুলেশন আমাদের থেকে জাস্ট 7 থেকে 8 গুণ বড়, এবং তাদের জিডিপি পার ক্যাপিটা কিন্তু আমাদের প্রায় সমানই। ইন্দোনেশিয়ান ই কমার্স সেক্টর, ইন্দোনেশিয়া আমাদের সাইজেরই একটা কান্ট্রি, তাদেরও ই কমার্স সেক্টর ইজ অ্যাবাউট $30 billion। সো আমাদের থেকে প্রায় 30 থেকে 40 গুণ বড়। সো আমাদের মেইন কোয়েশ্চেনটা হলো গিয়ে যে আমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপটা কেন এক্সিস্ট করে। এটার একটা অ্যাকচুয়ালি যে জিনিসটা স্টাডি করলে দেখা যায় যে একটা মেইন যেটা হয় যে আমাদের এই সেক্টরে যথেষ্ট ইনভেস্টমেন্ট হয়নি, এবং যথেষ্ট ইনভেস্টমেন্ট হয়নি এটার আসলে মানে অনেকগুলো কারণ আছে। আই উইল গেট ইনটু ইট, বাট লেটস সে যে আমাদের গোল হলো গিয়ে কারেন্টলি $700 million ডিজিটাল কমার্স সেক্টর, অ্যান্ড উই ওয়ান্ট টু টেক ইট টু $10 billion সেক্টর বাই 2025. আই থিঙ্ক দিস ইজ ভেরি মাচ পসিবল। আমাদের করোনাকালে আমরা দেখেছি যে এই সেক্টরটা খুব ফাস্ট গ্রো করেছে। ইন এ ম্যাটার অফ 6 months উই হ্যাভ সিন 60 to 70% গ্রোথ, অ্যান্ড আই থিঙ্ক যে এখানে প্রপার ইনভেস্টমেন্ট এবং প্রপার ফোকাস থাকলে দিস সেক্টর ক্যান গো ইভেন ফাস্টার. So in order to accelerate the growth of the digital commerce sector, I think we need to focus on 4 things. এক নম্বর জিনিস হলো গিয়ে যে ট্যালেন্ট। ট্যালেন্ট বলতে আমি যেটা বলি যে আমাদের যে ইয়াং পপুলেশন আছে, আমাদের যে ইঞ্জিনিয়ার্স আছে, আমাদের যে এন্টারপ্রেনিয়ার্স আছে, তাদের উপর ফোকাস। সেকেন্ড ফোকাস শুড বি অন লিগাল ফ্রেমওয়ার্ক, উইচ ইজ যেটার মধ্যে আমরা সবাই অপারেট করি, যে গভর্নমেন্টের সাইড থেকে যে সাপোর্টটা। থার্ড ফোকাস শুড বি অন ফাইন্যান্স, অ্যান্ড ফোর্থ ফোকাস শুড বি অন ইনফ্রাস্ট্রাকচার. To go a bit into depth of each, in terms of talent, I think এখানে কয়েকটা key areas আছে যেখানে আমরা যদি target করি, we can get great dividends. Number one is যে আমাদের educational institutions needs to focus more on practical curriculum design. এখানে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনে যে ইয়াং মানুষজন আছে or young students আছে, I think the education curriculum needs to be more focused on digital engineering, art, এবং এখানে কিভাবে অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল টেকনোলজিস, এই জিনিসটা এখনও অনেকটা গ্যাপ আছে। অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস আর অলসো নট ভেরি অ্যালাইন্ড উইথ প্রাইভেট সেক্টর। সো আমরা দেখি যে অনেক সময় গ্র্যাজুয়েটরা গ্র্যাজুয়েট করছে, বাট দ্য স্কিলস দ্যাট আর নেসেসারি ইন টুডেজ ওয়ার্ল্ড দে আর নট ম্যাচিং.
আমাদের একটা বড় একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হলো কি আমাদের একটা হিউজ ডায়াসপোরা আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশিজ হ্যাভ স্পেন্ট লং টাইম নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, এবং এখানে আমাদের এই প্যানেলের মধ্যেই অ্যাকচুয়ালি অনেকেই আছে যাদের ব্যাকগ্রাউন্ড হলো গিয়ে যে তারা বাইরে কিছুদিন কাজ করে এসে বাংলাদেশের জন্য কাজ করছে, এবং এরকম আরও মানুষ আছে। এদেরকে কীভাবে আমরা আর এনকারেজ করতে পারি টু কাম ব্যাক অ্যান্ড ডু সামথিং ইন বাংলাদেশ ইজ সামথিং দ্যাট উই অল নিড টু থিঙ্ক অ্যাবাউট। আর মোস্ট ইম্পর্টেন্টলি আই থিঙ্ক আমাদের ইউথের মধ্যে ইন্সপিরেশনের একটা ল্যাকিংস আছে। আমাদের ইউথের এখন সব থেকে বড় চিন্তা হলো গিয়ে যে মেবি তারা অন্য একটা দেশে গিয়ে কাজ করবে। আমাদের তাদের মধ্যে ওই ইন্সপিরেশনটা জাগাতে হবে যে আমাদের দেশে কিছু করে দেশে ভ্যালু ক্রিয়েশন করা আসলে সম্ভব। আমাদের যে সেকেন্ড সেক্টরটা আছে সেটা হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক। যেহেতু আমাদের বাংলাদেশ একটা নতুন স্টার্ট আপ এবং ডিজিটাল কমার্স এই কনসেপ্টগুলো খুবই নতুন, আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি যথেষ্ট ফাস্ট ডেভেলপ করেনি। সো এখানে আমাদের কিছু বেসিক ডকুমেন্টস, বেসিক স্ট্রাকচার্স এখনও মিসিং আছে। একটা হলো যে অবভিয়াসলি ইজ অফ ডুইং বিজনেস, যেটার মধ্যে আমরা জানি যে আমাদের কারেন্ট গভর্নমেন্ট খুবই ফোকাসড অন ইজ অফ ডুইং বিজনেস, অ্যান্ড এই জিনিসটা আরও ইজি করা উচিত। আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন যে এজেন্সি আছে, যে ট্রেড লাইসেন্স ক্রিয়েশন, কোম্পানি রেজিস্ট্রেশন, এটাকে যত তাড়াতাড়ি ডিজিটালাইজ করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের একটা এন্টারপ্রেনিউরের লাইফের থেকে অনেক টাইম বাঁচানো যাবে। এবং এখানে অনেকগুলো লিগাল স্ট্রাকচার আছে, যে লিগাল স্ট্রাকচারগুলো আসলে যদি আমরা ওপেন করে দিই তাহলে কিন্তু আমাদের এন্টারপ্রেনিউরদের জন্য কোম্পানি সেট আপ করা, কোম্পানিগুলা মানে আর কি ইনভেস্টমেন্ট রেইজ করা, এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। এবং একটা জিনিস আমি টাচ করতে চাই, যেটা হলো কি রেগুলেটরি আর্বিট্রাজ। রেগুলেটরি আর্বিট্রাজ মানে এই যে আমাদের যদি কিছু পলিসি এমনভাবে ডিজাইন করা হয় যে সার্টেন সেক্টরগুলো আগাতে পারে। যেমন আমাদের ড্রোন কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ সেক্টর, এবং আমাদের দেশে রোড ডেভেলপমেন্ট কস্ট ইজ ভেরি ভেরি হাই, উইচ মিনস আমাদের দেশে ড্রোন কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট ফেলতে পারে। সো এই ড্রোনটা আমরা জাস্ট যদি না চিন্তা করি যে আমরা বাংলাদেশের ড্রোন ইউজ করবো, বাট আমরা বাংলাদেশ থেকে একদিন ড্রোন এক্সপোর্ট করবো, এর জন্য কী ধরনের পলিসি দরকার? উই নিড টু ওয়ার্ক উইথ civil aviation, we need to work with creating a specialized zone যেখানে আমরা এই ধরনের টেকনোলজিগুলোকে এক্সপেরিমেন্ট করতে পারি, এবং এই সিমিলার জিনিস ক্যান বি অ্যাপ্লাইড ফর রোবোটিক্স। সো রেগুলেটর্স ক্যান থিঙ্ক ফরওয়ার্ড। এবং সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে যেটা দেখা গেছে যে সিঙ্গাপুর গভর্নমেন্ট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল ইন জেনারেটিং আ ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম ইন দেয়ার কান্ট্রি, যে এখানে তারা অনেক ধরনের সাপোর্ট দিয়েছে টু দেয়ার ইনভেস্টার্স, কো-ইনভেস্টমেন্ট করে, যে ইউ ক্যান কো-ইনভেস্ট উইথ venture capital to promote the ecosystem further. In terms of finance, I think finance is probably the biggest pain. আমাদের যত এন্টারপ্রেনারের সাথে আমি কথা বলি সবাই বলে যে ফাইন্যান্সটাই হলো সব থেকে ডিফিকাল্ট। এখানে সব থেকে বড় মিসিং স্কিল হলো গিয়ে যে ফাইন্যান্সের একটা স্কিল ডেভেলপমেন্ট মিসিং আছে। এখানে উই ডোন্ট হ্যাভ এনাফ ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ইন দ্যাট কেস আমাদের যেটা করা উচিত, আমাদের মনে হয় যে আমাদের বাইরের থেকে আমাদের কিছু ফাইন্যান্স প্রফেশনালস আছে যাদের বাংলাদেশি অরিজিন অ্যান্ড অলসো বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, এদেরকে ইনভাইট করা উচিত। We should incentivize venture capital, maybe provide tax break on venture capital, কারণ এই জিনিসটা ultimately is a very small cost for the government, but in the next 10 years can lead to huge benefits. And we should take the model of Singapore and do like co-investments with venture capital firms. The government already, Startup Bangladesh Limited has started playing a role. I hope there are more initiatives like this that can accelerate the venture capital ecosystem. আর ফাইনালি আই থিঙ্ক আওয়ার কর্পোরেটস নিড টু টেক আ স্ট্যান্ড। মানে সব করে ডেভেলপ দেশে দেখা যায় যে বড় বড় কর্পোরেশনসগুলো টেক্স অ্যান অ্যাক্টিভ রোল ইন ডুইং অ্যান্ড এনকারেজিং ভেঞ্চার ক্যাপিটাল, অ্যান্ড দ্যাট নিডস টু হ্যাপেন ইন বাংলাদেশ, অ্যান্ড উই নিড টু স্টার্ট দ্য ডায়ালগ উইথ দ্য লার্জ কর্পোরেট জায়ান্টস অন হাউ দ্যাট ক্যান বি ডান। অ্যান্ড ফাইনালি ইটস ইনফ্রাস্ট্রাকচার মানে হলো কি যে আমাদের ডিজিটাল কমার্সটা কিসের উপরে বেড়ে উঠবে। দ্যাট মিনস থিংস লাইক ওয়্যার হাউজিং, থিংস লাইক লজিস্টিক্স। এখানে আমাদের প্রত্যেকটা সেক্টর প্রায় হয়তো 50-60 বছরেও কোনো ইনোভেশন হয়নি। এখানে আমাদের আসলে মালিয়াপা কয়েকদিন আগে বলেছিল যে উই নিড টু মেক ডিজিটালাইজেশন mandatory for these sectors, and I agree with it completely, কারণ এই সেক্টরগুলো যদি আমরা ম্যান্ডেটরি না করি, these things will not be accessible, and we will be behind by another 10 years. তারপর আমাদের প্যাকেজ ডেলিভারি যে সিস্টেমটা, আমাদের অ্যাকচুয়ালি যে ডেলিভারি সিস্টেমটা আছে, ইট হ্যাজ বিন বিল্ড বাংলাদেশ পোস্টের, ইটস এনভেলপ জাস্ট ডকুমেন্ট। এটাকে প্যাকেজে কীভাবে গ্রো করা যায়, এইসব জিনিসগুলো আসলে আমাদের সরকারের কিছুটা কনসিডারেশন করে উই নিড টু হ্যাভ আ ডায়ালগ অন দিস থিংস।
I think if all of these things come together and we are able to focus our efforts, I think we do have a solid opportunity. Jamra $700 million market teke, in the next 5 years, we can get it to a $10 billion market. And we will not be behind countries like India and Indonesia when it comes to digital commerce. Thank you. Thank you, Wasim. It was a fantastic presentation. এবং এই অল্প সময়ের মধ্যে actually you have covered all the areas. Thank you so much. এবং with that vision, it's আমি একটু রিলেট করি আজকের এই প্রেজেন্টেশনে $700 million থেকে $10 billion এ আমাদের যাওয়াটা খুব একটা কঠিন না। Yes, Wasim has touched few challenges. আমি যেহেতু ওয়াসিমের প্রেজেন্টেশনে ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কথা উঠেছে, আমি এখানে আমাদের সাথে অনেক ভেঞ্চার ক্যাপিটাল এক্সপার্টস রয়েছেন। তার মধ্যে আমি প্রথমেই যাচ্ছি আমাদের স্পিকার মুস্তাফিজুর খান, পার্টনার IDLC Venture Capital Fund 1. So আপনার কাছে আমার প্রশ্ন, ওয়াসিম হ্যাজ অলরেডি মেনশন যে ভেঞ্চার ক্যাপিটাল ইনোভেশনও আমাদের দরকার, এবং IDLC থেকে অনেক কাজ হয়েছে এবং অনেক ই-কমার্স উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। হাউ ডু ইউ সি দ্য মার্কেট? Thank you very much. IDLC, one of the largest NBFI in Bangladesh. And আমাদের যাত্রাটা ইনফ্যাক্ট IDLC VC ফান্ডের যাত্রা শুরু হয়েছে এই বছর মার্চ মাসে। আমরা লঞ্চ করেছি আমাদের ফান্ড। আমরা লাইসেন্স পেয়েছি এই বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে। সো আমাদের যাত্রাটা খুব একটা বেশি দিন হয়নি, এবং মার্চে লঞ্চের পরেই উই বেসিকলি ফেসড উইথ কোভিড। যেটা হয় যে আপনারা জানেন যে কোনো ফান্ড ইজ বেসিকলি, আমাদের ফান্ডের সাইজ হচ্ছে $5 million, ইটস অ্যাবাউট রাফলি 45 crore। তো আমাদের আইডিয়া ছিল যে উইল রেজ দ্য ফান্ড ফ্রম দ্য মার্কেট। অ্যান্ড আমি বলতে আই এম ভেরি সারপ্রাইজড অ্যান্ড অলসো ভেরি হ্যাপি দ্যাট আমাদের এই সময়ের মধ্যে উই ওয়ার এবল টু রেজ 50% of the fund in the last 6 months. So that means venture capital investment ব্যাপারে there is a lot of interest, and I think with the climate being a little more favorable in coming months, hopefully we'll be able to complete our entire fund by next year, early next year. So আমাদের এই যদিও আমাদের ফান্ড রেজ করেছি আমরা এই কয়েক মাস আগে এবং লঞ্চ করেছি মার্চে, আমরা কিন্তু গত 1 বছর ধরে we have spoken to almost 50 companies, এবং আমাদের পাইপলাইনে ম্যাচিউর কোম্পানি যাদেরকে আমরা ইনভেস্টমেন্ট করব, we have about roughly 4 or 5 companies where we are ready to deploy. So hopefully within 1 or 2 months we'll deploy our first few investments. So we are extremely excited. এবং যেটা ওয়াসিম বলছে যে ব্যাংকিং সেক্টর যেরকম আমাদের ট্রেডিশনাল কোম্পানিকে ফাইন্যান্স করে, and it's basically mortgage based. VC investment kintu we are basically investing in founders and basically IP, and then third is the business model. So আমরা কিন্তু opportunity উপর invest করছি, আমরা কিন্তু we are not taking anything tangible. So আমাদের financing is a little more complicated, but in context of Bangladesh the opportunities are great. But আমাদের দেশে এখন probably 3-4টা VC company আছে, but if I look at the number of startups, সেই তুলনায় কিন্তু আমাদের রেশিওটা খুবই কম। সো অবভিয়াসলি উইথ দ্য ভিসি পলিসি ফ্রেমওয়ার্ক আগামী 1 বছরের মধ্যে উই উইল প্রবাবলি সি আ লট মোর ভিসি কোম্পানিজ কামিং ইন, লঞ্চিং দেয়ার লাইসেন্সেস। বাট ওয়ান অফ দ্য প্রবলেম, জাস্ট লাইক যেটা ওয়াসিম বলেছিল যে ওদের ওখানে ফিল্ডে there is a problem with the talent. In the VC climate we also see talent, because ultimately VC companies are run by fund managers. So we don't have a lot of people, fund managers, experienced fund managers, who's going to basically learn, even if there are a lot of VC firms, in local firms, I don't see a lot of VC managers, successfully running these companies. So that's one of my concern, that, with the hope, we also have to kind of navigate this industry, with diligently.
Thank you, Mustafiz, and very to the point, আপনি বলেছেন, and definitely I think যেই আমাদের keynote speaking এ যেটা ওয়াসিম বলেছে যে we need to attract more youth in this industry. So আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ইউথরা আসছে. I hope they will come with more innovation and we have more local venture capital firms in Bangladesh, I'm sure. With that note, I will go to Maliha Kader, the CEO, Shohoj.com. Maliha, to you. So since venture capital niye kotha hocchilo, and I wanted to come to you and tell you that Shohoj.com has taken Bangladesh in the global map. And we are so proud. এবং সহজ.com নিয়ে অনেক আমরা অনেক সুখবর এবং congratulations again for all the achievements. And সহজ কিন্তু has also brought in the foreign FDI. And how do you see এখানে আমরা একটু আগে মোস্তাফিজ ভাই ভেঞ্চার ক্যাপিটাল লোকাল ভেঞ্চার ক্যাপিটাল কম আছে লোকাল ইনভেস্টমেন্টের অপরচুনিটিসটা how do you see and at the same time foreign investment and foreign FDI এটার possibilities and you can suggest others companies to inspire. Over to you. Thank you, Zia sir, Hafiz sir, Amin bhai, Shomi appa, এবং সবাইকে all the respected panelists, আমার salam. Very nice initiative, a good presentation, Wasim. Thank you. Look, the possibilities of Bangladesh, J factors gula Wasim dekhalo, these are true. And the possibilities for bringing in investment on the back of such a good economic success over such a long period of time are huge. So, the potential for Bangladesh, সাধারণত ইনভেস্টররা যেটা করে যে they keep on saying যে 3,000 GDP per capita তে যে e-commerce flourishes. It's kind of like Jack Ma started saying, everybody says it, and they have seen it in other markets. So সেদিক থেকে আমরা 2000-এ আছি, and we are well on the track to get there. So this is a very good time where VCs have started looking at Bangladesh. আমি তো 6 বছর ধরে বাংলাদেশের জন্য ফান্ডরেজ করি। ইনিশিয়াল ফেজে বাংলাদেশ কোথায় বাংলাদেশ কি অনেক বোঝাতে হতো এখন কিন্তু people are looking at Bangladesh but still it's the early days most VCs international VCs don't have Bangladesh in their agenda country approval নেই but it's changing rapidly তো সেখানে আমি একটু তুলে ধরতে চাই the kind of challenges we hear একটা হলো জিডিপি পার ক্যাপিটা ওরা বলে যে এখনো 2000 আরো 5 বছর পরে এটা ফ্লারিশ হবে ওদের তো ভিসিদের একটা ফান্ডিং সাইকেল থাকে 5 years which is why they're sensitive to the timing of this so ওটা থাকে and then we always hear in my industry particularly যে তোমাদের অনেক very cash loaded unicorn players foreign players are in the market how are you guys going to fight these unicorns Of course, we talk about localization, local features and all, but the reality is, particularly in consumer tech, where Shohoj is in ride-sharing food delivery, we have billion-dollar funded companies that are investing in Bangladesh, which is good in a way for the country, but we really have to think deeper and see how good that is, because era kono employment kintu ekhane onek kom. Ei bideshi company gular বেশিরভাগই employment is somewhere else and Bangladesh is run kind of like a city from somewhere else employment কম engineering definitely এখানে কিছুই তৈরি হচ্ছে না localization of product হচ্ছে না so ultimately how are we winning in the long run so আপনি বলছিলেন success story তৈরি করার কথা we have to have some kind of protectionism in this industry আমি বলছি অবশ্যই VC capital আমরা চাই FDI আমরা চাই but we want our local entrepreneurs to flourish This country has given protectionism in many industries. So why not in the startup industry? Startup industry is notun, it has huge potential. We need to create success stories to inspire the other. To create success stories, before we start, billion-dollar tech ala, billion-dollar funding ala company massive discounts, free khana, free riding, free shop dewa shuru kore. How can the local players really emerge? Because our market is only Bangladesh. We came back, I have worked for 10 to 15 years abroad and I came back to work in Bangladesh. I show Bangladesh as my market only. আর সেখানে তো ওরা দেখাচ্ছে সারা গ্লোবকে and billion-dollar valuation billion-dollar raise করছে আমরা দেখাচ্ছি বাংলাদেশে আমরা রেজ করছি 10 million 15 million যেগুলো আমরা রেজ করছি it is nothing compared to what these international players have so on a policy level we really should think যে এই সময় and we can do it sorry before I say that we're not asking for any favor we can do it সহজ পাঠাও চাল ডাল আরো অনেক
অনেক স্টার্টআপ আছে, we have shown, প্রিয় shop আছে, we have shown that we can, our Bangladeshi people can build the tech, we have the knowledge, we have the horsepower of মানে মাথা আছে আমাদের, we can do it and we have shown it, but we just need some time. এগুলো বানাতে তো সময় লাগে, ফান্ড রেজ করতে চ্যালেঞ্জ আছে। সো সেখানে আমি বলবো যে প্রোটেকশনিজমের ব্যাপারটা একটু চিন্তা করতে হবে, বিকজ উই রিয়েলি ডু নিড টু ক্রিয়েট, ইভেন ইফ ইটস ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, যেটা প্রোটেকশনিজমে হয়, উই নিড টু ক্রিয়েট সাম সাকসেস স্টোরিজ। সো আমাদের চ্যালেঞ্জ বলতে গেলে, সত্যি কথা বলতে, শুধু এই ইন্টারন্যাশনাল প্লেয়ার তোমরা কিভাবে ফাইট করবা এই কথাটাই আমরা শুনি, ওরা যখন ডিসকাউন্ট দেওয়া শুরু করবে তোমরা কিভাবে ফাইট করবা এটাই বারবার আমরা শুনি। বাট অ্যাজ এ মার্কেট দেয়ার হ্যাজ বিন আ ম্যাসিভ চেঞ্জ in the last 5 years, অনেক চেঞ্জ হয়েছে, এখনো কিন্তু স্ট্রাগল আছে। এখনো যেরকম আমরা কয়েকটা কোম্পানি সিরিজ বি তে যাচ্ছি, সিরিজ বি কিন্তু বাংলাদেশে এখনো কেউ রেজ করেনি। সো দেয়ার আর ইটস আ বিগার রাউন্ড অফ ফান্ডিং, মোর ম্যাচিউর কোম্পানিজ, অন্যরকম বড় ইনভেস্টররা বড় অ্যামাউন্ট ডিপ্লয় করে, তো সেখানে ডিফারেন্ট চ্যালেঞ্জ আছে। আরেকটা, আমি এই গোয়িং ফ্রম ওয়্যার উই আর টু আওয়ার $1 billion ড্রিম যেটা আমরা বলছি, সেখানে মেকিং ডিজিটাইজেশন কম্পালসরি, আই উড লাইক টু রিইটারেট, would really massively help us. Compulsory মানে সব জায়গায় একদিনে কম্পালসরি করা যাবে না, there has to be a proper plan. মানে ধরেন ফর এক্সাম্পল টিউশন ফিটা তো ডিজিটাল পেমেন্টস আমরা কম্পালসরি করতে পারি, মানে এরকম ছোট ছোট সেক্টর ধরে ধরে আমরা যদি আগাই। আর আমি আরেকটা বলবো যে আমাদের একটা বড় বাধা ডিজিটাইজেশন আমরা পাই ইজ এই ট্যাক্স ভ্যাটের ভয়ে businesses don't want to digitize and work with us. তখন আমরাও কম্পিটিটিভ প্রাইসিং এ মার্কেট প্লেসে কাজ করতে পারি না, কারণ আমাদের অফলাইন কম্পিটিটর ট্যাক্স ভ্যাট চুরি করে সমানে দিয়ে দিচ্ছে, আমরা তো ট্যাক্স ভ্যাট কমপ্লায়েন্ট। আর আর বিজনেসটা ভয় পায় যে আপনাদের সাথে কাজ করতে গেলে তো ট্যাক্স ভ্যাট সব ঝামেলায় পড়ে যাবো আমরা। সো এখানে যদি কোনো প্রকার ইনসেন্টিভ দেওয়া হতো to businesses that, you know, if you digitize, you sell online, or you just digitize your business, you will get some kind of tax benefit for that for a limited period of time. I feel like if we did the calculations of the loss in এই যে বেনিফিটে যে দিয়ে যে লসটা হবে, and then 5 বছর পরে যে পরিমাণ ট্যাক্স বাড়বে, and even in this period of time, I think the overall রাজস্ব যে কালেকশনটা হয়, it will be higher, and it will propel the country in the right direction. So to summarize, I would urge authorities to look at the whole point of creating some local success stories, and many countries in the world have taken protectionist policies within the startup tech sector. Look into that, make digitization compulsory in certain industries in certain way, aste aste kore egiye niye jawa, and also to look at making digital payments ek ek khetre compulsory kora. Tahole I think, you know, as a market we are big, people understand that. It's a matter of, you know, having these right policies, and that this is the right time as well, 2000 GDP per capita, in propelling the adaptation of digitization, and therefore amader shobar fundraising and everything within a, you know, 5 years dream that we have. Thank you, Shomya. Thank you, Maliha. চমৎকারভাবে ইউ হ্যাভ জাস্ট মেনশনড, জাস্ট টু রিক্যাপ, যে প্রোটেকশনিজমের কথা বলা হয়েছে, আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা এনবিআরের সাথে অনেক বছর ধরে, অ্যাজ ইউ নো দ্যাট, আমরা আমাদের এই স্টার্ট আপ ই কমার্স কোম্পানিগুলোর জন্য ট্যাক্স বেনিফিটের কথা বলে আসছি। এখন পর্যন্ত ইটস আ কন্টিনিউয়াস ফাইট। আই হোপ যে আওয়ার পলিসি, স্পেশালি আমাদের এনবিআরের কাছে আমরা এই সাপোর্টটা পাবো। এখানে আমাদের অনেক পলিসি মেকার আছে, তাদের কাছে ওই বিষয়ে আমি হয়তো পরে যাব। আমি নেক্সট স্পিকারের কাছে যাচ্ছি, ফাহিম আহমেদ, প্রেসিডেন্ট অ্যান্ড সিএফও পাঠাও.com। একইভাবে ইউ হ্যাভ পুট বাংলাদেশ ইন দ্য গ্লোবাল ম্যাপ। এবং মালিহাকে আমি যেই প্রশ্নটা করেছি, শি হ্যাজ অলরেডি মেনশনড অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য প্রোটেকশনিজম, এবং গভর্নমেন্টের সমস্ত সিস্টেমকে আরও বেশি কীভাবে ডিজিটাইজ করা যায়। টু ইউ, সিমিলার প্রশ্ন, how do you see the local investor venture capital to come in the market? And এখানে আমাদের অনেক ফান্ডাররাও রয়েছেন, তাদের জন্য what is your suggestion in that regard? To you, Fahim. জি, অনেক ধন্যবাদ শমী আপা, এবং খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। আপনি জানেন যে পাঠাও দেশের একটি সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্ম হিসেবে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই কমার্স লজিস্টিক্স সেবা প্রদান করে এসেছে, যার মাধ্যমে আমরা প্রায় 70 লাখের মতো মানুষকে ডিজিটাল সার্ভিস পৌঁছে দিচ্ছি, এবং সেই সাথে 3 লাখ যুবকদের কর্মসংস্থান এবং আয় রোজগারের পথ দেখিয়ে দিয়েছি, এবং সেই সাথে 30,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ই কমার্স মার্চেন্টস, রেস্টুরেন্টস, তাদেরকে সেবা প্রদান করে এসেছি। এবং এটা তৈরি করার জন্য আমাদের
বড় রকমের বিনিয়োগের প্রয়োজন হয়েছে। এ পর্যন্ত আপনি শুনে খুশি হবেন, পাঠাও বাংলাদেশে প্রায় $40 মিলিয়ন এর এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ট্র্যাক করেছে, যেটা কিনা আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমের গত 6-7 বছরে যে $300 মিলিয়ন রেজ করেছে সেটারই একটি অংশ। কিন্তু আমরা যদি মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে দেখি, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, শুধু যে ইন্ডিয়া তাই নেই, ইভেন ইন্দোনেশিয়া, অন্যান্য কান্ট্রি, এখানে কিন্তু এক একটা কোম্পানি এর থেকে প্রায় 10 গুণ ক্যাপিটাল রেজ করছে। সুতরাং আমাদের আরো অনেক পথ যাবার আছে। তো সেই জন্য আমরা কি কি করতে পারি, আমাদের কি কি করণীয়, আমি 4টা জিনিস বলবো। তো প্রথম জিনিসটা হলো যে আমাদের অ্যাফোর্ডেবল এবং রিলায়েবল অ্যাক্সেস টু ইন্টারনেট তৈরি করতে হবে, যার মধ্যে স্মার্টফোন প্রাইসেস আছে, ওটার মধ্যে ট্যাক্স ভ্যাট ইনসেন্টিভস এর ব্যাপার আছে, এবং সেই সাথে রিলায়েবল সেবা প্রদান করার ব্যবস্থাটা তৈরি করতে হবে। দ্বিতীয় জিনিসটা সেটা হলো লজিস্টিক্স। আমরা যদি অন্যান্য উন্নত বিশ্বের দিকে দেখি, এখানে কিন্তু ই কমার্স প্ল্যাটফর্মের প্রসারটা ঘটেছে এক্সিস্টিং লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারের উপরে ভর করে। আমরা যদি ইউএস দেখি, ইউরোপ দেখি, সেটাই। এখানে আমরা যারা স্টার্টআপ উদ্যোক্তারা আছি তারা কিন্তু এই লজিস্টিক সাপোর্টটা তৈরি করার চেষ্টা করছে। সো আমরা একটু পিছন থেকে শুরু করছি। তো এইদিকে আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে গত 10 বছর, গত 12 বছরে যে ইনভেস্টমেন্টটা হয়েছে, এটার বেনিফিটটা আমরা পাবো আগামী 5 বছর এবং আগামী 10 বছরে। তৃতীয় জিনিসটা হলো ডিজিটাল পেমেন্টস এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দ্বার উন্মোচন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ই কমার্স সেক্টর এবং স্টার্টআপ সেক্টরকে প্রসার করার জন্য এবং সেই সাথে বিনিয়োগকে অ্যাট্রাক্ট করার জন্য। আমরা যদি এখন ডিজিটাল সার্ভিসেস কনজিউমার গুলো দেখি, এখনো কিন্তু আমরা একেবারে ওই পিরামিডের উপরের অংশকে অ্যাড্রেস করে আসছি, কারণ ডিজিটাল সার্ভিসের প্রসার এখনো হয় নাই। কিন্তু এর মধ্যে যদি আমরা ডিজিটাল পেমেন্টস কে নিয়ে আসতে পারি, তাহলে শুধু যে আমরা এই সেবাকে আরো ডিজিটাইজ করতে পারবো তাই না, এবং সেই সাথে আমরা দেশের আরো বড় বড় প্রবলেম সলভ করতে পারবো। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের প্রবলেম, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের লোন এবং ফাইন্যান্সিং অ্যাক্সেস করার প্রবলেম। তো সেটার জন্য আমাদের কি করণীয়? আমাদের এখনকার ডিজিটাল পেমেন্টস ল্যান্ডস্কেপটা মূলত আপনার ব্যাংকের উপরে নির্ভরশীল। তো এটাকে আরো উন্মুক্ত করতে হবে, নতুন পেমেন্ট সার্ভিস প্রোভাইডারসদেরকে মাঠে নিয়ে আসার জন্য পথটা খুলে দিতে হবে, এবং আমাদের এই ফাইন্যান্সিয়াল সেক্টরে ইন্টারঅপারেবিলিটি ইন্ট্রোডিউস করতে হবে, যাতে ব্যাংকের সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সাথে পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা এর একটা মেলবন্ধন ঘটে। তার মধ্যে আমরা আরো বেশি ডিজিটাল কনজিউমার্স পেয়ে যাব। আমরা একটা বড় প্রশ্ন যেটা ইনভেস্টরসদের কাছ থেকে আমরা অ্যাড্রেস করি, যে হ্যাঁ সত্য কথা, বাংলাদেশে $300 বিলিয়ন জিডিপি, 2000 জিডিপি পার ক্যাপিটা হচ্ছে, স্মার্টফোন অ্যাডপশন বাড়ছে, কিন্তু অ্যাকচুয়াল ডিজিটাল সার্ভিসেস কনজিউমারদের সংখ্যাটা কত? সেই সংখ্যাটা কিন্তু আসলে এখনো অনেক কম। এবং আমরা যারা এই সেক্টরে পথিকৃৎ, পাঠাও, সহজ, চাল, ডাল, প্রিয় সবাই আছে, তারা কিন্তু আমরা ওই একই সেগমেন্টের মধ্যে সীমাবদ্ধ হয়েছি। এই মার্কেটটাকে আরো বড় করতে হবে। এবং চতুর্থ হলো পলিসি সাপোর্ট, যেটার ব্যাপারে ওয়াসিম এবং মালিহা আপা খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, এখানে আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে যায়, কিন্তু আমাদের পলিসি কিন্তু এখনো অনেকটা রেভিনিউ জেনারেশন বা মনিটাইজেশন এটার উপরে ফোকাসড, রাইট? সেজন্য একটা নতুন সেক্টর আসার সাথে সাথে এখানে ট্যাক্স ভ্যাট এর অনেক চাপ চলে আসে। কিন্তু সে জায়গায় যদি আমরা অন্যান্য দেশের দিকে দেখি, বিশেষ করে যেখানে এই স্টার্টআপ সেক্টরের প্রসার হয়েছে, সেখানে আমরা দেখি যে ইন্ডিয়া বলি বা চায়না বলি, অর ইভেন ইন দ্য ইউএস, আমরা রিসেন্ট হিস্ট্রি যদি দেখি, অনেক কিছু ইনসেন্টিভস প্রদান করা হয় বিশেষ করে ডোমেস্টিক সেক্টর দিকে। সেদিকটাও আমাদের ভেবে দেখার সময় হয়ে এসছে। আমরা কিন্তু প্রত্যেকেই এক একটা সেক্টরে, মালিহাপা যেটা বললেন, যাদের সাথে কম্পিট করে তাদের যে শুধু বিলিয়ন্স অফ ডলার্স অফ ক্যাপিটাল আছে তাই না, তাদের প্রায় 10 বছরের বেশি টেকনোলজি আছে। এখানে আমরা সবাই এটা নতুন করে তৈরি করছি। আমরা পাঠাবে, one of the things that we're very proud to say that every single line of code has been written in Bangladesh and by a Bangladeshi. কিন্তু এটা তৈরি করতে সময় লাগে, এবং এই সময়টার জন্য আমাদের গভর্নমেন্টের পলিসি সাপোর্টের প্রয়োজন। তো আমরা আশা করব যে একটা জিনিস, এটা কেন ইম্পর্টেন্ট, রাইট? শুধু যে এমপ্লয়মেন্ট জেনারেশন তাই না, এখানে বাংলাদেশে ওয়েলথ ক্রিয়েশন এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে বাংলাদেশে যারা ইনভেস্ট করছে স্টার্টআপ সেক্টরে, আশা করি ভবিষ্যতে কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল আসবে। এখন স্টার্টআপ বাংলাদেশের শুরু হয়েছে,
এবং সেই সাথে অন্যান্য এঞ্জেল ইনভেস্টর্স আছে, সেই সাথে যারা ফাউন্ডার্স আছে তাদের ওয়েলথ ক্রিয়েশন, এমপ্লয়িজ ওয়েলথ ক্রিয়েশন, দেশের সম্পদ দেশেই থাকবে। তো এই কারণে আমাদের পলিসির দিক থেকে খুব মনোযোগ দেওয়া উচিত যাতে করে লোকাল কোম্পানিদেরকে সাপোর্ট করা যায় এবং এর বেনিফিট আমরা আগামী 5 বছরে 10 বছরে বহু গুণে পাবো। এটাই আমাদের আশা এবং এটাই আমাদের চিন্তা। অনেক ধন্যবাদ শমী আপা। Thank you, Fahim. Very well said again. সবাই এত সুন্দর করে বিউটিফুল সাজেশনসগুলো দিচ্ছে, আই ফিল লাইক হিয়ারিং মোর, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। খুবই নাইসলি ইউ হ্যাভ টাচড অ্যাবাউট দ্য পলিসি সাপোর্ট। এই ব্যাপারে একটি কথা তুমি বলেছো যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, মোবাইল সার্ভিসেস এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। অ্যান্ড অফকোর্স আমাদের পলিসি ফ্রেমওয়ার্কের অনেক কিছু জায়গায় চ্যালেঞ্জ আছে, সেই জায়গায় আমরা রিফর্মস চাই। বাট আমার কাছে মনে হয়েছে, আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার বড় একটা এক্সাম্পল হচ্ছে কোভিড-19। উই হ্যাভ সিন যে পিপল আর গেটিং ইনটু হিউজলি ডিজিটাল পেমেন্ট সিস্টেম বেড়েছে। যেহেতু ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, আমি যাচ্ছি আমাদের নেক্সট স্পিকার, মমিনুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, আইপিডিসি ফাইন্যান্স। মমিন ভাই, আপনি এবং আইপিডিসি আমরা কোভিড-19-এ দেখেছি যে ই কমার্স স্টার্টআপসদের প্রচুর ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনারা দিয়েছেন। সো রিলেটিং উইথ পাঠাওয়ের আমাদের ফাহিম এবং অন্যরা যা যা বলেছে, সেই ক্ষেত্রে হাউ ডু ইউ সি দ্য লোকাল startups and already the people who are already into business, if they want to go to the next stage, what is your suggestion as a financial institute? মমিন ভাই। থ্যাংক ইউ শমী আপা। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ডিজিটাল কমার্সের উদ্যোক্তাদের, যে শত প্রতিকূলতা সত্ত্বেও তারা যেভাবে এগিয়ে যাচ্ছে। আমরা মনে হয় যে আমরা যদি সাপোর্টটা দিতে পারি, পলিসির দিকে তো আছেই এবং ফাইন্যান্সের দিকে, তাহলে বাংলাদেশের এই যে ডিজিটাল কমার্সের যে আমরা স্বপ্নটা দেখছি $20 বিলিয়ন, সেটা না তার থেকেও আরো বহুদূর যেতে পারবো। কারণ আমি মনে করি যে আগামী 10 বছর বাংলাদেশের জন্য একটা বিশেষ সময়। তো যে কোনো টেকনোলজি যখন আমাদের হয়, যে কোনো কনফারেন্স বা হয়, সব সময় উদ্যোক্তাদের থেকে আমরা শুনে আসি যে ফাইন্যান্স ইজ দ্য বিগেস্ট প্রবলেম। তো সেটা শুনতে যখন আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুনি আমাদের খারাপ লাগে, বাট একই সাথে আমাদের কাছে মনে হয় যে দ্যাট ইজ অলসো আ বিগ অপরচুনিটি ফর ফাইন্যান্সিয়াল সেক্টর। আমাদের দেশে এখনো ফর রেগুলেটরি রিজন আমরা দেখছি যে সফট ব্যাংকের মতো কোনো প্রতিষ্ঠান তৈরি হয় নাই যারা বিশেষ করে টেকনোলজি লেড ইনভেস্টমেন্টে যাবে। তো আমরা একটা দেখলাম যে অলরেডি মুস্তাফিজ ভাই বলেছেন অ্যাবাউট দা ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেমের যে কিভাবে অগ্রগতি হচ্ছে। বাট ডিজিটাল কমার্সে শুধু ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য ভেঞ্চার ইনভেস্টমেন্ট পেলেই হবে না। এটা আমরা দেখি যে ডিজিটাল কমার্সে বিশেষ করে হিউজ ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টও লাগে ফর দেয়ার গ্রোথ। তো সেখানে ট্রেডিশনাল ফাইন্যান্সিং যে মডালিটিস আছে সেটা খুব একটা কাজ করছে না। বড় সমস্যা আমাদের জন্য যেটা হয়ে যায় যে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আমাদের উদ্যোক্তারাও বলছিল, যে ক্যাশ অন ডেলিভারি, ফলে আমরা যে ভিজিবিলিটিটা বিজনেসের সেইটা আমরা ঠিক মতো পাই না। সো এটা যেহেতু প্রোডাক্টটা হচ্ছে যে নন ট্যানজিবল, সেক্ষেত্রে যদি ভিজিবিলিটি না পাই সেটা আমাদের জন্য ফাইন্যান্সিং এ একটা ডিফিকাল্টি নিয়ে আসে। এবং আরেকটা যেটা হয় যে আমাদের যারা উদ্যোক্তা আছে, বড় কিছু প্রতিষ্ঠান বাদ দিলে বাকিদের ক্ষেত্রে তাদের যে ফাইন্যান্স রিলেটেড অ্যাওয়ারনেস, সেইখানে কিছুটা ঘাটতি থাকে। সেক্ষেত্রে হ্যান্ড হোল্ডিং এর একটা দরকার হয়ে যায় যে ওকে কিভাবে ফাইন্যান্স দিবে এবং ফাইন্যান্সটা কিভাবে আসবে। তো গত বছরে আমরা আইপিডিসি থেকে বাংলাদেশের প্রথম ব্লকচেইন বেসড একটা ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছিলাম, হুইচ ওয়াজ টু ক্যাটার দ্য বি2বি বিজনেস মডেল, যে বড় কর্পোরেট বা অর্গানাইজেশন গুলোর সাপ্লায়ার্স, ডিলার্স এন্ড রিটেইলারদেরকে আমরা কিভাবে ফাইন্যান্স করতে পারি কমপ্লিটলি ডিজিটালি। সেটাকে আমরা এখন চিন্তা করছি যে কিভাবে আমরা এটা ই কমার্স এবং মানে B2C তে নিয়ে যেতে পারি। সো উই আর টকিং অ্যাবাউট আ ব্লকচেইন প্ল্যাটফর্ম পেমেন্ট ইকোসিস্টেম whereby we can track from suppliers to e-commerce platform to the consumer. সো পেমেন্ট ইকোসিস্টেম একটা বড় বলেছে যে সেখানে এখনো পর্যন্ত কনজিউমারদের দিক থেকে আমরা যেটা দেখি যে দে হ্যাভ আ লিটল বিট অফ যে ল্যাক অফ ট্রাস্ট,
যে আগে থেকে আমি পেমেন্ট করলে প্রোডাক্ট বা সার্ভিসটা রাইট টাইমে পাবো কিনা বা রাইট প্রোডাক্টটা পাবো কিনা। আবার যে পেমেন্ট ইকোসিস্টেম গুলো আছে তারাও হাইলি কস্টলি, সো উই নিড টু হ্যাভ আ ফ্রি পেমেন্ট ইকোসিস্টেম। তো সেটা নিয়ে আইপিডিসি এই মুহূর্তে কাজ করছে, একটা ব্লক চেইন বেসড প্ল্যাটফর্ম ফর ই কমার্স। পরবর্তীতে ওটাকে ট্রেডিশনাল রিটেল চেনেও আমরা সংযুক্ত করব এবং সেখানে ফ্রিলি যে কোনো কাস্টমার যে কোনো পেমেন্ট করছে, দেয়ার উইল নট বি এনি চার্জ। যখনই ডিজিটালি পেমেন্ট গুলো হবে, দেন দ্য ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উইল হ্যাভ আ clear visibility of the transaction, so we can finance the e-commerce platform for their inventory. So সেটা তাদেরকে একটা বড় দিবে, সুবিধা দিবে টু গ্রো দেয়ার বিজনেস। সাথে সাথে ওইখানে এসক্রো অ্যারেঞ্জমেন্ট, সো দ্যাট কোনো ডিসপিউট হলে টাকাটা আবার ফেরত যেতে পারে কাস্টমারের কাছে, সো দ্যাট ব্যাংকস অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা ফাইন্যান্স করছে তারা তাদের টাকাটা আগে পেয়ে যায় বা সাপ্লায়ার তার অংশটা পেয়ে যায়। সুতরাং এই যে একটা ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা, সেটা যদি আমরা করতে পারি তাহলে এই যে ডিজিটাল কমার্সের যে যে ওয়ার্কিং ক্যাপিটালের যে রিকোয়ারমেন্টটা, সেটা আমরা সহজেই সলভ করতে পারবো। লাস্টলি আমি যেটা বলবো যে ওয়াসিম অসাধারণ একটা প্রেজেন্টেশন দিয়েছে অত্যন্ত কম সময়ে, যা আমাদের অপরচুনিটিস এন্ড দেখিয়েছে, চ্যালেঞ্জেস গুলো দেখিয়েছে। আমি বলবো যে 10 বিলিয়নের যে স্বপ্নটা দেখছি 2025-এ, টাইম হরাইজনটা যদি 5 বছর বাড়াই এবং আমরা শুধু দেশের জিওগ্রাফি চিন্তা না করে আমরা যদি ওয়ার্ল্ডটাকে আমাদের মার্কেট ধরি, শুধুমাত্র একটা সেক্টর যদি আমি বলি যে গার্মেন্টস সেক্টর, এখন আমরা বিজনেস করছি B2B এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচে। আমাদের গার্মেন্টস সেক্টর যদি শুরু করে যে তারা B2C করবে ওয়ার্ল্ড ওয়াইড, তারা ই কমার্স সাপ্লাই দিবে এবং আমাদের ই কমার্স এন্টারপ্রেনারদের সাথে তারা যদি কোলাবোরেট করে সেখানে যেতে পারে। সো ডিএইচএল এর একটা স্টাডি আছে, বাই 2030 বাংলাদেশ ক্যান এক্সপোর্ট 200 বিলিয়ন ওয়ার্থ অফ গার্মেন্টস প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড ইন B2C মডেল ইন ই কমার্স। সো আমাদেরকে ওই ধরনের বড় স্বপ্ন দেখতে হবে। আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে আমরা অফকোর্স পিছিয়ে ছিলাম টু ক্যাচ আপ উইথ দ্য নিউ টেকনোলজি ওরিয়েন্টেড বিজনেস ফাইন্যান্সিং, বাট যেভাবে আমরা এখন সুযোগগুলো দেখছি, ভবিষ্যতে আমার মনে হয় যে আমরা আরো বেশি আমাদের রিসোর্স করবো, অ্যালোকেট করবো এবং আরো বেশি আমরা অ্যাটেনশন টু দিব টু সাপোর্ট দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিটাল কমার্স সেক্টর ইন বাংলাদেশ। Thank you so much, Mominul Bhai. Very precisely said. Ami jeita the take that I'm taking from what you have just said. Ekti already IPDC সেটি করছে যে ফ্রি পেমেন্ট ইকোসিস্টেম অলরেডি আপনারা অনেক স্টার্টআপসদেরকে সাহায্য করেছেন এবং সেখানে যেটি মালিহা কাদেরও একটু আগে বলেছে যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আসলে ইনসেন্টিভ দরকার, সো দ্যাট এই লট অফ পিপল আর কামিং ইনটু ইট ফিনান্সিয়াল ইনক্লুশনে। থার্ড কথাটি যেটা বলেছেন, যেটার সাথে ডেফিনেটলি ক্রস বর্ডার ট্রেড ইজ ইনভলভড, এখানে B2C, if I see the global market, তো সেইখানে আই এম হ্যাপি টু নো যে আইপিডিসি উইল সাপোর্ট এবং সেখানে আমাদের ক্রস বর্ডার কিছু চ্যালেঞ্জেস রয়েছে, সেগুলো নিয়ে হয়তো আমরা নেক্সট একটা পলিসি ডায়ালগ করব। থ্যাংক ইউ মমিনুল ভাই। আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন উদ্যোক্তা অ্যান্ড প্রিয় শপ, আমি চলে যাচ্ছি আশিক আলম খান, ফাউন্ডার অ্যান্ড সিইও prioshop.com, এবং ইউ হ্যাভ স্টার্টেড ইন জাস্ট আইপিডিসি একটা বড় ফান্ডিংও সাপোর্ট দিয়েছিল। সো আশিক, ওভার টু ইউ। ধন্যবাদ শমী আপা। অলরেডি মালিয়া আপা এবং ফাইম খুব ভালোভাবে ডেসক্রাইব করেছে আমাদের চ্যালেঞ্জ গুলো। আমি কয়েকটা জিনিস জাস্ট টাচ করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যেটা আমাদের লং টার্ম একটা পলিসি দরকার স্টার্টআপদের জন্য, ডিজিটাল কমার্স সেক্টরের জন্য, যেটা যে প্রতি বছরের জন্য চেঞ্জ হবে। ধরেন আমরা প্রতি বছরই দেখা যায় যে আসলেই জানুয়ারিতে আসলেই সব ডিজিটাল কমার্স উদ্যোক্তারা কি করছে, ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি করছি, ট্যাক্স নিয়ে দৌড়াদৌড়ি করছি। অ্যাকচুয়ালি এটা না, আমাদেরকে অ্যাটলিস্ট 5টা বছরের একটা প্ল্যান দরকার। গভর্নমেন্ট থেকে একটা সুনির্দিষ্ট প্ল্যান দরকার স্টার্টআপ কমিউনিটির জন্য, যে এই স্টার্টআপকে আমরা যদি দেখতে চাই যে 5 বছর পরে যে মার্কেটের কথা বলা হচ্ছে সেটাকে অ্যাচিভ করার জন্য আমাদের কি কি দরকার, সেই জায়গাটা নিয়ে যদি একটা লং টার্ম প্ল্যান থাকে, তখন কিন্তু আমরাও আমাদের বিজনেস প্ল্যানটাকে ওই অনুযায়ী সাজাতে পারি। পাশাপাশি যারা আমাদেরকে ইনভেস্ট করবে তারাও কিন্তু ইজ অফ বিজনেসটা দেখবে, যেখানে আমাদের বর্তমান পজিশন 168, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে সবাই ডাবল ডিজিটে আছে। সো গভর্নমেন্ট অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে এটাকে ডাবল ডিজিটে কনভার্ট করার জন্য, যেটা আমাদের জন্য আশা একটা বাণী। বাট আমার মনে হয় যে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিজিটাল কমার্সের
একটা গাইডলাইন দরকার, যেটা নেক্সট 5 ইয়ার্সে, যেটা ওয়াসিম ভাই অলরেডি দেখালো যে আমরা এই নাম্বারটা অ্যাচিভ করতে চাই। এই নাম্বারটা অ্যাচিভ করার জন্য লং টার্ম একটা প্ল্যান মাস্ট দরকার, এবং সেটা ফিক্স থাকবে নেক্সট 5 ইয়ার্সের জন্য। প্রতি বছর এসে কোনো ধরনের পরিবর্তন আসবে না। আর রেগুলেটর যারা আছে তাদেরকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভাইজার হিসেবে আমরা দেখতে চাই, এবং হচ্ছে পলিসি না, ডিজিটাল কমার্স পলিসি না, আমরা অ্যাকচুয়ালি গাইডলাইন দেখতে চাই। পলিসি আরো অনেক পরের স্টেজ, আমরা এখনো একদম বাচ্চা। আমি 2013-তে শুরু করেছি ডিজিটাল কমার্স, বাট স্টিল আমার মনে হয় যে মার্কেট এখনো সেই স্টেজে যায়নি। আমরা বলছি 110 মিলিয়ন পিপল অলরেডি কানেক্টেড উইথ ইন্টারনেট, বাট তারা কতজন অ্যাকচুয়ালি ইন্টারনেটের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে? বেশিরভাগ কিন্তু হচ্ছে ওই সোশ্যাল মিডিয়াতেই পড়ে আছে, ইমোতে পড়ে আছে, আপনার ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোতে কানেক্টেড আছে। কারণ এখানেও কিন্তু একটা প্রবলেম, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে তারা স্পেসিফিকলি সোশ্যাল মিডিয়ার জন্য প্যাকেজ দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে ডিজিটাল লিটারেসি চাচ্ছি সেটা কিন্তু রং ডিরেকশনে নিয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের জনগণকে ডিজিটাল লিটারেসি দিতে চাই, তাহলে এই সোশ্যাল প্যাক গুলোকে অফ করতে হবে। কারণ যখন তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আবদ্ধ থাকবে, তাহলে কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডের বাকি ফিচার গুলো তারা কিন্তু ব্যবহার করতে পারবে না। যেমন এখন কিন্তু আপনার শুধুমাত্র জুমের জন্য আপনারা কি করছেন, ইন্টারনেট প্যাকেজ দেওয়া হচ্ছে। তাহলে ছেলে মেয়েরা যারা এখন ম্যান্ডেটরি ইন্টারনেটে আসতেছে পড়াশোনার জন্য, তাদেরকে আমরা 50 মিলিয়ন স্টুডেন্টকে স্টাক করে ফেলতেছি, শুধু জুম ইউজ করবে, বাকি ইন্টারনেট ইউজ করবে না। সো এই জায়গাটা আমার মনে হয় পরিবর্তন করার দরকার। আরেকটা কথা যেটা মালিয়াপা বলেছে, যে আমাদের প্রোটেকশনিজমের কথা, যেটা নিয়ে অ্যাকচুয়ালি 2013 থেকে আমরা এখন পর্যন্ত ফাইট করছি। ওয়াসিম ভাই 2014-তে আসছে, তারপরে যখন আমরা একসাথে কাজ করলাম তখন অ্যাকচুয়ালি ইন্টারনেট ইউজার কত? আমি যদি 2015 অক্টোবরে চলে যাই, তখন 66 মিলিয়ন পিপল ইন্টারনেট ইউজ করতো। রাইট নাও হচ্ছে 110 মিলিয়ন, ডাবল ডিজিট গ্রোথ হয়েছে লাস্ট 5 ইয়ার্সে। কিন্তু আমরা যখন স্টার্ট করেছি তখন আমাদেরকে অনেক কিছু এডুকেট করতে হয়েছে কাস্টমারকে, কিন্তু রাইট নাও যে ইনভেস্ট করতে আসবে তাকে কিন্তু সেই এডুকেশনের প্রয়োজন নেই। এখন কিন্তু হচ্ছে বিগ বাস্কেট যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে একটা চাল ডাল বানাতে চায়, তার জন্য কয়েক সেকেন্ডের ব্যাপার মার্কেট অ্যাকুইজিশনের জন্য, কাস্টমারকে গ্র্যাব করার জন্য। কারণ কাস্টমার অলরেডি জেনে গেছে কিভাবে অ্যাকচুয়ালি অনলাইনে অর্ডার প্লেস করতে হয়, কিভাবে অ্যাকচুয়ালি অর্ডার ট্র্যাক করতে হয়, কিভাবে সার্ভিস পেতে হয়। সো আমরা যে পরিমাণ ইনভেস্ট করেছি, যে পরিমাণ সময় দিয়েছি, যে পরিমাণ আমাদের শ্রম গিয়েছে, সেটি কিন্তু তারা কয়েক সেকেন্ডে ক্যাপচার করতে পারে, কারণ মার্কেট অলরেডি রেডি হয়ে গেছে। সো এই জায়গাটায় আমার মনে হয় প্রোটেকশনিজম দরকার আছে। যদি না হয়, তাহলে আমরা যারা এতদিন ধরে কষ্ট করে আসছি, মালেহা আপা, ফাইম, তারপর ওয়াসিম ভাইরা, তাদের এই পরিশ্রমটার কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে না, বা আমাদের হোম গ্রাউন্ড কোনো একটা বিগ পিকচার আসবে না। এন্ড লাস্ট আমি একটা জিনিস অ্যাড্রেস করতে চাই, আমরা প্রত্যেকেই স্টার্ট আপকে নিয়ে এখন কাজ করছি। ইভেন গভর্নমেন্টও ফোকাস অন স্টার্ট আপ। প্রত্যেকটা পার্টে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন, কিংবা হচ্ছে অ্যাক্সিলেটর বলেন, কর্পোরেট বলেন, সবাই একটা জায়গায় ফোকাস করছে স্টার্ট আপ। বাট আমাদের দেশে অলরেডি কিছু রেজাল্ট চলে আসছে। আমরা কয়েকজন কিন্তু অলরেডি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে, অলরেডি বাংলাদেশে একটা রেজাল্ট আছে। সহজ নিয়ে এসেছে, প্রিয়সব নিয়ে এসেছে, পাঠাও নিয়ে এসেছে, চার্লল নিয়ে আসছে। এবার এই স্টেজে যদি কোনো নেক্সট স্টেজের সাকসেস স্টোরি তৈরি না হয়, পরবর্তীতে ফান্ড রাইজিং ইম্পসিবল হয়ে যাবে। আমরা যখন ফান্ড রাইজ করতে শুরুতে গিয়েছিলাম দেশের বাইরে, তখন কিন্তু আমরা উদাহরণ হিসেবে দিয়েছি যে চাল ডাল, সহজ, পাঠাও, তারা কিন্তু একটা বিগ ইনভেস্টমেন্ট আমাদের দেশে পেয়েছে, যেটা এক্সাম্পল। এখন কিন্তু এক্সাম্পল দিতে হলে আমাদের নেক্সট স্টেজের এক্সাম্পল দিতে হবে। অর্থাৎ আমাদের এখান থেকে কারা সিরিজ এ, সিরিজ বি তে গিয়েছে, এইটা কিন্তু হেল্প করবে পরবর্তী স্টার্ট আপ গুলোকে ফান্ড রাইজিং এর জন্য। তো শুধুমাত্র যে স্টার্ট আপের একদম ইনিশিয়াল স্টেজকে নার্চার করলে হবে তা না, গ্রোথ স্টেজে যারা আছে তাদেরকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, এবং এখনই আমাদেরকে এটা একটা ইনিশিয়েটিভ নিতে হবে। এই গ্রোথ স্টেজকে কিভাবে হচ্ছে নেক্সট স্টেজে নেওয়া যায়, তাদেরকে কিভাবে বিশ্বের দরবারে পরিচিত করা যায়। কারণ ব্র্যান্ড বাংলাদেশ বলতে এই সহজ, প্রিয়সব, পাঠাও, চাল ডালি, কিন্তু আমাদের এই এজেন্ডা, এই ইয়াটা যখন নেক্সট স্টেজে যাবে, তখন কিন্তু দেশের যে সুনামটা সেটা কিন্তু আরেকটু উপরে যাবে। আমরা যখন কথা বলছিলাম যে ইনভেস্টররা শুরুতে বাংলাদেশকে চিনে না, সেই জায়গাটা কিন্তু এখন কিন্তু নেই। এখন কিন্তু সিঙ্গাপুরে যদি আপনি যান, তাহলে কিন্তু কয়েকটা স্টার্ট আপের নাম তারা জানে। আপনি যদি ইন্দোনেশিয়া যান, তখন আমাদের এখানেই কিন্তু আমরা যাচ্ছি, মুভ করছি, টেক ইন এশিয়াতে যাচ্ছি। রাহাত ভাই গিয়েছে, তারপর ইলিয়াস গিয়েছে রিসেন্টলি। সো তারা যখন যাচ্ছে তখন বাংলাদেশকে কিন্তু প্রেজেন্ট করছে, কিন্তু সাকসেস স্টোরি যদি নেক্সট স্টেজে না থাকে, আমার মনে হয় বড় একটা ধাক্কা খেতে যাব। সো আমার মনে হয় এই কয়টা জিনিস রাইট নাও আমাদের রেগুলেটরদের কাছে আমাদের আবেদন, যে একটা লং টার্ম প্ল্যান দরকার,
এবার গ্রোথ স্টেজে যারা আছে তাদেরকে বিশ্বের দরবারে বেটার ভাবে পরিচিত করা, এই হোম গ্রাউন্ড যে কোম্পানিগুলো আছে তাদের প্রোটেকশন নিয়ে চিন্তা করা। এখন যারা অলরেডি চলে আসছে তাদেরকে তো আর বিদায় করতে পারবো না, তাদের সাথেই আমাদের ফাইট করে চলতে হবে। তাহলে কিছু বেনিফিট ক্রিয়েট করা, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার ক্রিয়েট করছি, আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ার আছে তারা আমাদের এখানে জব করতে পারে, কিন্তু ওই প্ল্যাটফর্ম গুলো কিন্তু অলরেডি রেডি প্ল্যাটফর্ম নিয়ে আসছে, তারা কিন্তু হচ্ছে কোনো ধরনের জব ক্রিয়েশন করছে না, তারা জব দিচ্ছে, তারা কিন্তু বলছে অনেক জব ক্রিয়েট করছে। তারা কোন লেভেলে জব ক্রিয়েট করে? ব্লু কালার লেভেলে কিন্তু জব ক্রিয়েট করছে। এবং ওইখানে কিন্তু আমাদের এই যে এডুকেটেড পিপল গুলো যারা ডিজিটালি এখন টেক্সিবি হয়ে আসছে তারা কিন্তু জব পাচ্ছে না। সো এই জায়গায় যেহেতু জব ক্রিয়েশন একটা ইস্যু আছে, এইখানে কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি। ট্যাক্স ভ্যাট কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারি। পেমেন্ট ট্রানজাকশনে ডিজিটাল বাংলাদেশে যদি ক্যাশলেস সোসাইটি করতে হয় সেটা কিন্তু হচ্ছে এমনি এমনি হয়ে যাবে না, আমরা একটা বেনিফিটের মাধ্যমেই আনতে হবে। এন্ড লাস্টলি নট লিস্ট, যেহেতু নাইম রাজক ভাই আছেন, আমি একটা জিনিস ওনার কাছে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল বাংলাদেশের নেক্সট ফিউচার কিন্তু হচ্ছে ডাটা। এবং গভর্নমেন্টের কাছে যত বেশি ডাটা থাকবে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি তত বেশি কন্ট্রোলিং এর জন্য সুবিধা হবে, কারণ সবাই এখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। আমাদের দেশে 50,000 ফেসবুক কমার্স আছে। এই 50,000 কারা, কোন উদ্যোক্তা, তাদের সেলস কত, আমাদের কারো কাছে কোনো ডাটা নেই। এটা আনঅর্গানাইজ একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু অনেক ধরনের নেগেটিভ ভাইবসও ক্রিয়েট হচ্ছে। সো তাদেরকে যদি আপনি অর্গানাইজড করতে হয় তাহলে তাদেরকে একটা বেনিফিট দিয়ে আনতে হবে। আমরা যদি একটা সিঙ্গেল ক্যাম্পেইন করি যে নেক্সট ডিজিটাল কমার্সে যারা আছে তারা যদি এখন ট্রেড লাইসেন্স করে, তাদের নেক্সট ইয়ার অটো রিনিউ হয়ে যাবে ট্রেড লাইসেন্সটা, তখন কিন্তু সে চিন্তা করবে ওকে ফাইন, আমি একটা ট্রেড লাইসেন্স যদি এখন করি আমার যদি আরো 1 বছর বেনিফিট পায়, সে কিন্তু ট্রেড লাইসেন্সের আওতায় আসবে। যখন আপনার সে আওতায় আসতেছে তখন কিন্তু আপনি তাকে ট্র্যাক করতে পারছেন। ভ্যাট ট্যাক্স এর কথা বলছি, আমরা এখনই কিন্তু ডিজিটাল কমার্সে ভ্যাট ট্যাক্স ইমপ্লিমেন্ট করে ফেলেছি, যেটার ফলে যেটা হবে, আমরা যেটা চাচ্ছি ট্রেডিশনাল বিজনেস যারা করে তারা ডিজিটাল কমার্সে কনভার্ট হবে, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আমরা যখন হচ্ছে নিউ মার্কেটের একটা মার্চেন্টকে অনবোর্ড করতে যাই, সে বলে যে ভাই আমি যাব না, ই কমার্সে গেলে আবার ভ্যাট ট্যাক্স এর এই কি কি আছে, আমার নরমালি ব্যবসা চলছে ভালো। সো তাকে কিন্তু আমি আনতে পারছি না। তো তাকে যদি আনতে হয় তাহলেও কিন্তু একটা বেনিফিট দিয়ে আনতে হবে। আমরা যদি সেম ভাবে একটা ক্যাম্পেইন করি ভ্যাট ট্যাক্স, যেটা টিনের ক্ষেত্রে আপনারা সাকসেসফুলি করেছেন, টিন সার্টিফিকেটে কি করেছেন যে কেউ টিন নিতে পারবে, তাকে কিন্তু সাবমিট করতে হবে না, তার রিটার্ন দাখিল করতে হবে না আফটার সার্টেন টাইম। এখন কিন্তু হচ্ছে মানুষ রিটার্ন করছে, সো আপনি জানেন মানুষের ইনকাম লেভেল কতটুকু বেড়েছে, তাকে ট্র্যাক করা সম্ভব হচ্ছে। সেম ভাবে ভ্যাট ট্যাক্সেও যদি একটা সার্টেন টাইম নেক্সট 5 ইয়ার্স এর জন্য একটা বেনিফিট দেন, নেক্সট 3 ইয়ার্স এর জন্য দেন, যে নেক্সট 3 ইয়ার্স আজকে রেজিস্ট্রেশন করলে তুমি 3 বছর দিতে হবে না, তাহলে তাকে কিন্তু একটা অর্গানাইজ বা কমপ্লায়েন্ট অর্গানাইজেশনের মধ্যে আনা সম্ভব হবে। ধন্যবাদ আশিক, সুমি আপা। আশিক, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে যখন কথা হয় অলওয়েজ ইটস এ প্লেজার লিসনিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ আশিক। গ্রোথ স্টেজে যেই ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা ইউ হ্যাভ মেনশন, সেটার নিয়ে আমি অন্য ইনভেস্টরের কাছে যাব, বাট এই মুহূর্তে আগে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের আরেকজন গেস্ট অফ অনার, মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যিনি আমাদের ডিজিটাল কমার্স পলিসিতে একদম প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে এসেছেন। নাহিম, আপনি আছেন আমাদের সাথে কিছু সময়, সবার কথা আপনি শুনছেন, তারপরে আমি আপনার কাছে যাব, যেহেতু ডিজিটাল কমার্স পলিসি এবং এখানে পলিসি রিফর্মসে অনেক কথা উঠছে। আমি এই পর্যায়ে আমাদের একজন পলিসি মেকারের কাছে যেতে চাই। আমরা পলিসি নিয়ে অনেক কিছু শুনেছি। কাজী আমিনুল ইসলাম, এক্স বিডা চেয়ারম্যান। আমিন ভাই, যখন ইউ আর দ্য বিডা চেয়ারম্যান, তখন আই হ্যাড লট অফ মিটিংস উইথ ইউ হাউ টু প্রোটেক্ট আর লোকাল কোম্পানিজ ওয়েন উই ওয়ার টকিং অ্যাবাউট 100% এফডিআই। আপনি স্টার্ট আপসদের জন্য অনেক কাজ করে গেছেন। ওভার টু ইউ। এখানে অনেকে প্রোটেকশনিজমের কথা বলেছে এবং আমাদের লোকাল কোম্পানিগুলোকে গ্রো করবার জন্য এবং লোকাল কোম্পানিগুলো যাতে গ্লোবালি যেতে পারে, আমরা ক্রস বর্ডার নিয়েও কথা বলছি। সেই জায়গায় আপনি কি অপরচুনিটিস দেখছেন এবং কোন কোন জায়গায় আপনি যেহেতু পলিসি লেভেলে এখনও আছেন, কি পলিসি রিফর্মস আপনি সাজেস্ট করেন? থ্যাংক ইউ। আমিন ভাই কি আছেন আমাদের কাছে? আমিন ভাইকে আমরা দেখছি না, হয়তো কিছু কি ছিলেন আমাদের সাথে, হয়তো কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আমি এই পর্যায়ে হ্যালো
আমরা আমিন ভাইয়ের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আশা করছি উনি খুব শীঘ্রই আবার আমাদের সাথে সংযুক্ত হবেন। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন লোকাল ইনভেস্টর, যিনি রাসলান নাসির, ডিরেক্টর মিড টেলিকম গ্রুপ, যিনি চালডাল.কমেও ইনভেস্ট করেছেন। এখানে লোকাল ইনভেস্টরদের কথা বলা হয়েছে। ওয়াই ডিড ইউ অ্যাকচুয়ালি ইনভেস্ট অন চালডাল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার লোকাল ইনভেস্টার্সদেরকে আরও বেশি অ্যাট্রাক্ট করবার জন্য হোয়াট আর ইউর স্পেসিফিক সাজেশনস? থ্যাংক ইউ, রাসলান নাসির। আপনাকে একটু আনমিউট করতে হবে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কাইন্ডলি একটু যদি আনমিউট করে আমাদের সাথে কথা বলেন। সরি, জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সো চালডাল যখন অপরচুনিটি আমাদের সামনে আসলো, আমরা দেখলাম যে দ্য টিম ইজ ইনক্রেডিবলি স্ট্রং, দে হ্যাভ আ ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স এবং ভেরি গুড এডুকেশন, ভেরি গুড ব্যাকগ্রাউন্ড, এবং দ্য ফান্ডামেন্টালস ওয়ার ভেরি স্ট্রং অফ দ্য কোম্পানি, দ্য মডেল ওয়াজ ভেরি স্ট্রং। বাট এট দ্য সেম টাইম ওভারঅল বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, এখন যেটা আছে, ই কমার্সের একেবারে ফ্লারিশ করার জন্য একেবারে পারফেক্ট অপরচুনিটি। সো এটা আমরা খুব বেশি হেজিটেট করি নাই, উই জাম্পড ইনটু দিস অপরচুনিটি। But at the same time, we saw that what are some of the challenges যখন অন্য লোকাল ইনভেস্টর যখন আসতে যাবে তাদের বাধাগ্রস্ত করতে পারে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, যখন একটা ই কমার্স কোম্পানি খুব ফাস্ট গ্রো করছে, তখন কিন্তু একটা বড় রকমের ফান্ডিং এর প্রয়োজন থাকে, যেটা আমরা যদি একা হতাম বা একটা প্রাইভেট ইনভেস্টর যদি একা সেখানে মুভ করতে যায়, তাদের জন্য সাস্টেইন করাটা বেশ ডিফিকাল্ট হয়। সো ইট উড রিয়েলি বি হেল্পফুল আমাদের জন্য, যেটা ছিল যে অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টরও এখানে এর অংশ ছিল। সো সেটা দেখে আমরা কনফিডেন্স পেলাম এবং আমরা তাদের পার্টনার হিসেবে দেখলাম। আমার মনে হয় সিমিলার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার বাই হ্যাভিং মোর ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ডস কামিং ইনটু দি ইন্ডাস্ট্রি। আর এখানে গভর্নমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। গভর্নমেন্ট থ্রু দ্য বাংলাদেশ ব্যাংক একটা ডিরেক্টিভ দিতে পারে, যেখানে আমাদের যত লোকাল ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, তারা কিন্তু তাদের ওভারঅল ইনভেস্টমেন্টের একটা ছোট পোর্শন দিয়ে তারা একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ক্রিয়েট করতে পারে, যেটা ডেডিকেটেড থাকবে অনলি টু ইনভেস্ট ইন কোম্পানিজ ইন দি আইসিটি সেক্টর, কোম্পানিজ লাইক ই কমার্স। এটা কিন্তু নতুন মডেল না, এই মডেলটা কিন্তু গভর্নমেন্ট অলরেডি ইউজ করছে টু সাপোর্ট কোয়াইট আ ফিউ আদার ইন্ডাস্ট্রিজ। আপনারা যদি উদাহরণ দেখতে চান, আপনারা দেখবেন যে এখন কিন্তু একটা নিয়ম আছে যে বাংলাদেশের যত ব্যাংক আছে তাদের কিন্তু একটা 200 কোটি টাকার ফান্ড ক্রিয়েট করতে হয়, দ্যাট ইজ অনলি ডেডিকেটেড টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট, কারণ গভর্নমেন্ট ক্যাপিটাল মার্কেটকে সাপোর্ট দিতে যাচ্ছে। এবং সেম ওয়ে ব্যাংকের কিন্তু একটা ফান্ড আলাদা থাকতে হয় টু অনলি বি গিভেন আউট ইন অ্যাজ এগ্রিকালচারাল লোনস। সো এই মডেলটা যদি আমরা ডিজিটাল এই প্ল্যাটফর্মে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাপ্লাই করি, একে তো আমার মনে হয় যে ইনভেস্টমেন্টের পুলটা অনেক বড় হবে, এবং আরেকটা জিনিস আমার মনে হয় খালি ইনস্টিটিউশনাল ইনভেস্টারই বাড়বে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর ইনভেস্টর কিন্তু আরো অনেক বাড়বে। কারণ যখন একটা প্রাইভেট ইনভেস্টর দেখবে যে একটা মেজর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অনেক ডিউ ডিলিজেন্স করে একটা ই কমার্স কোম্পানিতে ইনভেস্ট করছে, তখন কিন্তু তারাও অনেক বেশি কনফিডেন্স করবে। আমরা কিন্তু অনেক স্বস্তি বোধ করেছিলাম তখন আমরা দেখেছিলাম কোম্পানিজ লাইক আইএফসি বা আইডিএলসি এখানে ইনভেস্ট করছে। তো সেম মেন্টালিটিতে তারাও আরো এনকারেজড হবে, তারাও প্রাইভেট সেক্টর ইনভেস্টার্স উইল কাম ফরওয়ার্ড টু মোর পার্টিসিপেট ইন দি ই কমার্স সেক্টর। Thank you, Raslan. Very specific. Thank you so much. And I hope this success story will inspire a lot of local investors to come forward. আমি আমাদের আরেকজন পলিসি মেকারের কাছে যাচ্ছি, যিনি পলিসিতে অনেক কাজ করেছেন, হু ওয়াজ উইথ ওয়ার্ল্ড ব্যাংক, এবং যেখানে ক্রস বর্ডার পলিসি, ই কমার্স পলিসি নিয়ে কাজ করেছেন। হি হ্যাজ হিজ ওন পলিসি ফার্ম নাও, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশ, মাসুর রিয়াজ। মাসুর ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে ইউ হ্যাভ হার্ড our venture capital firms, our local companies, startups-এর যে গল্পটা, আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে প্রোটেকশনিজমের কথা, যেটা একটু আগে আমি কাজী আমিন ভাইকেও জিজ্ঞেস করেছি। হোয়াট ইজ ইউর স্পেসিফিক সাজেশন
on how we can protect our local company, protectionism and policy reforms এর কথা যখন আমরা বলছি, যেটি আমাদের প্রিয় শপের আশিক বলেছিল যে স্টার্টআপদের জন্য there should be separate policy, long term policy, এবং সেই ক্ষেত্রে VAT tax incentives, এগুলো নিয়ে স্পেসিফিক আপনার কাছে যেতে চাচ্ছি যে what are your suggestions and how do you see the local investors in the market? And definitely in last 2 years $250 million FDI এসেছে, so আমি প্রথমে আপনার কাছে যাচ্ছি protectionism নিয়ে and then on to you about cross border opportunities and how to promote our local investors to come forward. মাসু ভাই। থ্যাংক ইউ শমিয়াপা, থ্যাংক ইউ শমিয়াপা। প্রথমেই আমি ডিজিটাল ওয়ার্ল্ডের অর্গানাইজার্স এবং আজকের সেশনের অর্গানাইজার ই কমার্স অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি এই টাইমলি ডিসকাশন অ্যান্ড ভেরি রেলেভেন্ট টু দ্য কারেন্ট sort of contemporary time that we are going through, সেটার সাথে হাইলি রেলেভেন্ট একটা ডিসকাশন অর্গানাইজ করার জন্য, অ্যান্ড থ্যাংকস ফর হ্যাভিং মি হিয়ার। তো প্রথমে আমি প্রোটেকশনে আসার আগে আমি যদি একটু ওভারঅল ডিজিটাল ইকোনমির একটু ব্যাকগ্রাউন্ড, ইফ আই স্টেপ ব্যাক অ্যান্ড থ্রো সাম পার্সপেক্টিভ, যে ডিজিটাল ইকোনমি কোভিড এর আগেই কিন্তু ইকোনমিগুলোর ডিজিটালাইজেশন অ্যান্ড সার্ভিসিফিকেশন এই ট্রেন্ডটা কিন্তু শুরু হয়ে গেছিল। সো এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। আমি যদি ওই কনটেক্সটে বলি, কোভিড এর অবভিয়াসলি দের আর মেনি ডার্ক সাইডস, বাট it also created many opportunities. So a digitization and servicification of economies, industrial and developing alike, এটা কিন্তু this has become much expedited, sharper, the rationale is much sharper, and efforts to move towards that have become much more proactive. সেটা কোভিড এর কারণে হয়েছে, এবং আমরা দেখছি যে আপনার এখন কোম্পানিজ, গভর্নমেন্টস, ব্রডার স্টেক হোল্ডার্স তারা ক্লিয়ার অ্যাডভান্টেজটা বুঝতে পারছে যে ডিজিটাল ইকোনমিতে মুভ করার জন্য এফিসিয়েন্সি অ্যাডভান্টেজ, প্রোডাক্টিভিটি অ্যাডভান্টেজ, কাস্টমার অর ক্লায়েন্ট অ্যাকুইজিশন অ্যাডভান্টেজ এবং এজিলিটি অ্যাডভান্টেজ, যে ডেটা সায়েন্স, ডেটা মাইনিং, সেগুলোর ভিত্তিতে কুইকার ডিসিশন মেকিং, মোবিলিটি অর ফ্লেক্সিবিলিটি বিটুইন মডেলস অর ট্রানজিশন বিটুইন বিজনেস মডেলস, এগুলো খুব সহজ হয়ে গেছে। এবং সেখানে আমরা যে ট্রেন্ডটা দেখছি, তার যে কি ধরনের ডিজিটাল ইকোনমি এলিমেন্টস আসছে, সেখানে আমরা রিমোট ওয়ার্ক সাপোর্ট, ডিজিটাল কন্টেন্ট, প্ল্যাটফর্মাইজেশন, এডটেক, ডিজিটাল হেলথ, এবং এর সাথে ই কমার্স মোস্ট ইম্পর্টেন্টলি। এবং সেখানে যদি আমরা দেখি যে সাপ্লাই চেইন 4.0, B2B, B2C, supply chain 4.0 basically industry or industrial fourth industrial revolution এর স্পিরিটের সাথে অ্যালাইন করে বলা হচ্ছে যে the entire supply chain, B2B, B2C, in some cases P2P as well, will have to now move to e-commerce platforms. আজকে আপনাদের ডিসকাশনের সাথে, আজকে আমাদের ডিসকাশনের সাথে হাইলি অ্যালাইন। কিন্তু সেখানে গিয়ে আমরা বাংলাদেশের প্রসপেক্টসটা যদি দেখি, আমার পূর্বের কয়েকজন বক্তা বলেছে যে গ্লোবালি ইটস মুভিং ভেরি ফাস্ট। এশিয়াতে, আসিয়ানে 2023 সালের মধ্যে এটা $330 বিলিয়ন ডিজিটাল ই কমার্স ইকোনমি হবে, ইন্টারনেট ইকোনমি যেটা আমরা বলি। ইন্ডিয়াতে অলরেডি 50 বিলিয়ন, ইন্দোনেশিয়ায় অলরেডি ক্লোজ টু 40 বিলিয়ন, আমরা আছি অ্যাবাউট $1 বিলিয়ন মতো, এবং আমাদের প্রজেকশন হলো 2023-তে আমরা 3 বিলিয়নের মতো যেতে পারবো। কিন্তু পোটেনশিয়াল কিন্তু বাংলাদেশের যদি ওভারঅল ইকোনমিক গ্রোথ প্রসপেক্টস, আমরা স্ট্রেংথ অফ দ্য ডোমেস্টিক ইকোনমি আমরা দেখি, ইট শুড বি মাচ হায়ার। তো সেইখানে এটা কেন হচ্ছে না? তো আমি সেখানে যদি আমরা কয়েকটা মানে লেভেলে আমরা ইস্যুগুলো একটু অ্যানালাইজ করি, there are some broader issues which is sort of linked to the broader digital economy perspective. Amader, we have made wonders in economic and social development in last 2 to 3 decades. গতকাল একটা বড় মাইলস্টোনে আমরা গেছি যে লার্জ কমপ্লেক্স প্রজেক্ট কমপ্লিশন অন আওয়ার ওন পদ্মা ব্রিজের, সেটা অলমোস্ট কমপ্লিশনের দিকে এগিয়ে যাচ্ছি, কানেক্টিভিটি হয়ে গেছে, যদিও শুরু হতে আরো 1 বছরের মতো লাগবে। কিন্তু আমাদের কয়েকটা জায়গায় কিন্তু আমরা খুব পিছিয়ে আছি, সেটা হলো যে ইনোভেশন ইকোসিস্টেম, যেখানে স্টার্টআপ, ডিজিটাল ইকোনমি, ই কমার্স পড়ে যায়। আমরা যদি ইনস্টিটিউশনস দেখি, ডিজিটাল ইকোনমির জন্য ইনস্টিটিউশন অ্যাকর্ডিং টু গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স আমরা 124-এ আছি, ইন্ডিয়া 61, ভিয়েতনাম যাদের সাথে আমরা আজকাল আমাদের দেশকে ওভারঅল ইকোনমিকে
আমরা অনেক কম্পেয়ার করি ফর রাইট রিজনস, বাট দে আর মাচ এহেড। 83rd আমরা ওয়ার্কার্স বা স্কিলস প্রবলেমের কথা শুনেছি ইন রিলেশন টু দ্য ডিজিটাল ইকোনমি এলিমেন্টস। আমরা আছি 118th knowledge workers, 118th out of 131 countries. ভিয়েতনাম 63rd, ইন্ডিয়া 83rd। আর আরেকটা হলো যে আমাদের এবিলিটি টেকনোলজিকে নিয়ে ফার্ম, গভর্নমেন্ট, ওয়ার্কার্স, আমরা সেটাকে নিয়ে সেটাকে প্রোডাক্টিভ ইউজে দিতে গেলে নলেজ অ্যাবজর্পশন ক্যাপাসিটি, নলেজ ইকোনমি, সেখানেও আমরা 102তে আছি 131টা দেশের মধ্যে। ভিয়েতনাম 10 নম্বরে চলে গেছে আর ইন্ডিয়া 39। তো এই যে ব্রডার ইকোসিস্টেম কিছু কনস্ট্রেইনস আমাদের রয়ে গেছে, দিজ আর হোল্ডিং আস ব্যাক আমাদের ওভারঅল ডিজিটাল ইকোনমিতে আমাদের প্রসপেক্টটা আরো বাড়ানোর জন্য। তো এরপরে আমি যদি একটু ই কমার্স স্পেসিফিক ইস্যুসে আছি, এগেইন আমাদের ব্রডার আমাদের প্রগ্রেস হচ্ছে স্টেডি, বাট পোটেনশিয়ালি অনুযায়ী হচ্ছে না। তো ই কমার্সে আমাদের দেখা যাচ্ছে যে কয়েকটা প্রবলেম আছে, যে নেট নিউট্রালিটি, হাই কস্ট অফ ইন্টারনেট, দেন ডেলিভারি লজিস্টিক্স, কোয়ালিটি অ্যাসুরেন্স, এরকম কয়েকটা প্রবলেমস আমাদের রয়ে গেছে। তো এখন ওভারঅল আমরা কি প্রোটেকশন দিয়ে তার আগে আমি একটু ব্রডার ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস বা জেনারেল বিজনেস ক্লাইমেট বা ইনভেস্টমেন্ট ক্লাইমেট which has impact on all sectors and a little more on some sectors than others and a little more on some certain size of firms than others. So usually investment climate ভালো বা খারাপটা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস কে অনেক বেশি এফেক্ট করে কম্পেয়ার টু দ্য লার্জ এন্টারপ্রাইজেস। এন্ড ডিজিটাল ইকোনমিতে এখনো মেজরিটি অফ দ্য ফার্মস এন্ড প্রসপেক্টিভ ফার্মস আর গোয়িং টু বি এন্ড আর অলরেডি স্মল এন্ড মিডিয়াম। তো সেখানে আমাদের কিছু প্রবলেম আছে, একজন বক্তা বলেছেন 168, বাট দ্য গুড নিউজ হচ্ছে ইমপ্রুভমেন্ট এফোর্টস আছে এবং তার ভিত্তিতে প্রথমবার আমরা 8 নচেস আমরা ইমপ্রুভ করেছি গত বছর। কিন্তু তার সাথে দুটো বা তিনটা ইস্যুতে দেখা যাচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট ইন ডিজিটাল ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল ইনভেস্টমেন্ট, তিনটে চারটে জায়গায় খুব বেশি প্রবলেম হচ্ছে। আমাদের ট্যাক্সেশন রেজিম, পেইং ট্যাক্স, পার্টিকুলারলি রেট অ্যান্ড প্রেডিক্টেবিলিটি, রেটে আমরা এখনো কমার পরেও আমরা 30% একটু অনেক উপরে আছি। ইন্ডিয়া এটাকে নতুন ফার্মস এর জন্য 20% নিচে নামিয়ে আসছে এবং ওভারঅল 25%। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইভেন মিয়ানমার 25 নিচে। সেখানে আমার প্রবলেম আছে। এন্ড দেন ফরেন ইনভেস্টমেন্টস এর ক্ষেত্রে আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন, আমাদের যে ওভারঅল ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এখানে রিপ্যাট্রিয়েশন অফ প্রফিট, রিপ্যাট্রিয়েশন অফ ক্যাপিটাল বাই ফরেন ইনভেস্টর, কারণ ফরেন ইনভেস্টর যে আসবে বাংলাদেশে সবাই কিন্তু সারা জীবন থেকে যাবে না। বিজনেস মডেল হচ্ছে কোনো না কোনো সময় তারা ইদার পুরোটা বা কিছু অংশ তারা তাদের হোম কান্ট্রি বা আদার অপারেশনস নিয়ে যাবে, এটাই স্বাভাবিক এফডিআই এর ক্ষেত্রে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রেজিম ইজ কোয়াইট রিজিড। আমাদের কিছু উন্নতি গত 6 মাসে হয়েছে, উইচ ইজ এ গুড নিউজ, বাট ওভারঅল আমরা কিন্তু এখনো কয়েক ডেকেডস পিছিয়ে আছি ওভারঅল। থার্ড আরেকটা হলো এক্সিট মেকানিজমস। এক্সিটের দুটো লেয়ার আছে, একটা ওভারঅল এক্সিট, সেটা ইনসলভেন্সির কারণে হোক বা বিজনেস ডিসিশনস এর কারণে হোক, এক্সিট ফ্রেমওয়ার্ক বাংলাদেশের ওভারঅল কোয়াইট ইনফ্লেক্সিবল এবং নট মডার্ন। একটা উদ্যোগ আছে সেটাকে মডার্নাইজ করার জন্য, ব্যাংক্রাপসি অ্যাক্ট আছে, কোম্পানিজ অ্যাক্টে আছে এবং মানি লোন কোড যেটা ফাইন্যান্সের সাথে খুব লিঙ্কড, সেই জায়গায় আমাদের এক্সিট মেকানিজম গুলো খুব ইজি করতে হবে আমাদের লোকাল এবং ফরেন ইনভেস্টর। আরেকটা আছে ভিসি বা স্পেসিফিক আপনার প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এখানে পার্টিকুলারলি ফরেন এন্ড লোকাল ইনভেস্টর্স তারা একটা পর্যায়ে গিয়ে দে ওয়ান্ট টু মেক এক্সিট উইথ প্রফিট, রাইট? তো সেই জায়গাতে আমাদের এক্সিট পলিসি আমাদের খুব একটু আমাদের খুব ক্লিয়ার না, ট্রান্সপারেন্ট না আর মডার্ন না, সেই জায়গাটা ইমপ্রুভ করতে হবে। তো এখন দ্যাট লিডস মি টু দ্য ডিসকাশন অফ প্রোটেকশন। প্রোটেকশনিজম কিন্তু ওভারঅল ইট ডিড নট ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, খুব বেশি কাজে দেয়নি কয়েক দশকে, যেই সেক্টরেই আমরা যেয়ে থাকি। So the biggest protection the local investors can get is actually an improvement in the competitiveness of our own economy, competitiveness of the sector and capabilities of the firms. তার চেয়ে বড় প্রোটেকশন কিন্তু আর হতে পারে না, বিকজ আমরা কিন্তু এলডিসি গ্রাজুয়েশনে চলে যাব 4 বছরের মধ্যে, গ্রেট অ্যাচিভমেন্ট। এই এলডিসি গ্রাজুয়েশনের পরে আমরা ডব্লিউটিও রুলস এর উইল হ্যাভ টু বি কমপ্লায়েন্ট এবং আমরা খুব বেশি অলমোস্ট কোনো প্রোটেকশনই আমরা রাখতে পারবো না। তাহলে
যেই প্রোটেকশন ইজ ওয়ার্ল্ড ওয়াইড accepted whether by WTO or by LDC আমাদের তো and which is actually a long term protection সেটা হলো আমাদের কম্পিটিটিভনেস ইমপ্রুভমেন্ট সেখানে আমাদের এই পলিসি এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা ইমপ্রুভ করতে হবে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেট এন্ড ডিজিটাল ইকোনমি এন্ড ই-কমার্স সেক্টর স্পেসিফিক সেকেন্ড আমাদের প্রোডাক্টিভিটি ওয়ার্কার ক্যাপাবিলিটি এন্ড প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এন্ড থার্ড আমাদের ফার্ম ক্যাপাবিলিটিস বাড়াতে হবে সেখানে ইনোভেশন এন্ড টেকনোলজি অ্যাডপশনের এবং সেইটা ফ্যাসিলিটেট করতে ট্যাক্সেশন থেকে নিয়ে অল আদার্স পলিসি সেগুলোকে একটু টার্গেটেড করতে হবে টাইম বাউন্ড এন্ড সেক্টর স্পেসিফিক সো সমীপা আমি লেট মি স্টপ হিয়ার অন প্রোটেকশন আপনার সেকেন্ড আরেকটা আই থিঙ্ক কোয়েশ্চেন ছিল সেটা একটু যদি রিপিট করেন অর আই ক্যান কাম ব্যাক ইন দ্য সেকেন্ড রাউন্ড সেকেন্ড যেটা বলেছি যে উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য ক্রস বর্ডার পলিসি এগুলো সব কিছুই কিন্তু রিলেটেড ওয়েন উই আর টকিং অ্যাবাউট ইট যেহেতু আমাদের টাইম কনস্ট্রেইন আমরা ক্রস বর্ডার নিয়ে আমরা আলাদা একটা সেমিনার করবো মাসুর ভাই বাট এনি পার্টিকুলার সাজেশন অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি গিভেন দ্য সাজেশন পলিসি রিফর্মসের কথা আপনি বলেছেন আপনি এক্সিট মেকানিজমের কথা বলেছেন লোকাল অ্যান্ড ফরেন ইনভেস্টার্সদের অ্যান্ড মাই লাস্ট কোয়েশ্চেন ওয়াজ যে এনি particular suggestion on the cross-border trade because this is again a big challenge till now. রাইট সো এইখানে I'm very glad হাফিজ ভাই আছেন মিনিস্ট্রি অফ কমার্স থেকে এডিশনাল হাফিজ ভাইকে আমি ইচ্ছে করেই পরে রেখেছি কারণ হাফিজ ভাই পুরো কথাটা শুনে পরে বলবেন যিনি হি ইজ দ্য ডিজি অফ WTO সেল WTO but any particular suggestion it's quite encouraging and relevant কারণ এই জায়গাতে ক্রস বর্ডার ট্রেডে একটা হলো আমাদের দেশেই কিন্তু ডোমেস্টিক ইকোনমি উইল বি গ্রোয়িং সো বিশাল সম্ভাবনা কিন্তু আমি যেটা বললাম ক্রস বর্ডার আমাদের কিন্তু এই ডিজিটাল ইকোনমি এক্সপোর্টস এরও বিশাল সম্ভাবনা আছে যেটা এখনো আমাদের সম্ভাবনা অনুযায়ী খুব ছোট 1 বিলিয়নের একটু কাছাকাছি তো সেইখানে আমরা আমাদের সার্ভিসেস ট্রেড এই জায়গাটা আমরা বাংলাদেশ দেশ হিসেবে গত 5 দশকে খুব একটা ফোকাস করিনি it's been absolutely focused on manufacturing or merchandise trade সেখানে আমরা খুব ভালো করেছি রেডিমেড গার্মেন্টস এ আরো কয়েকটা সেক্টর উঠে এসেছে সো আই থিংক সবচাইতে আগে আমাদের যেটা দরকার হবে একটা সার্ভিসেস ট্রেড পলিসি এন্ড ওটার স্ট্র্যাটেজি এবং সেই অনুযায়ী ডিজিটাল ইকোনমি এবং আদার যে সার্ভিস সেক্টর আমাদের খুব হাই পটেনশিয়াল আছে ফর ক্রস বর্ডার ট্রেড সেই জায়গাটায় আমাদেরকে যেতে হবে আর ইনওয়ার্ড ট্রেডে আই থিংক ট্যারিফ ইজ দ্য বিগেস্ট প্রবলেম বাংলাদেশের ট্যারিফ রেজিম is the most protected or highest or most conservative South Asia and certainly way more protection oriented compared to ASEAN and East Asia. এখন ওই হাই লেভেল অফ ট্যারিফ দিয়ে আমরা কিন্তু কম্পিটিটিভলি ইনপুটস নিয়ে আসতে পারবো না বাংলাদেশকে বেশিরভাগ র মেটেরিয়ালস ইনপুটস মেশিনারির জন্য আমাদেরকে ইম্পোর্টের উপর নির্ভর করতে হয় সেখানে যদি আমাদের এই হাই লেভেল অফ এভারেজ প্রোটেকশন বাংলাদেশের ইজ অ্যাবাউট 26% সাউথ এশিয়া এভারেজ 12% আসিয়ান এভারেজ 6% এর নিচে এই হাই ট্যারিফ দিয়ে আমাদের ডিজিটাল ইকোনমির এন্টারপ্রেনাররা কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে সো ডিজিটাল ক্রস বর্ডার ট্রেড যেটা ইনওয়ার্ড সেই জায়গায়ও আমাদের এই ট্যারিফ রেশনালাইজেশনটা খুব দ্রুত দেখতে হবে Thank you, Mashoor Riaz Bhai, and very well spoken. Mashoor Riaz Bhaiয়ের কথার সূত্র ধরেই আমরা যখন এক্সিট মেকানিজমের কথা বলেছেন অ্যান্ড ইনওয়ার্ড ট্যারিফ রিফর্মসের কথা বলেছেন সেটা নিয়ে আমরা যাব আমাদের WTO সেলের ডিজি এবং অ্যাডিশনাল সেক্রেটারি হাফিজ ভাইয়ের কাছে আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি কুইকলি দুজনের কথা শুনে আসব তার আগে আমি প্রথমেই যাচ্ছি মোস্তাফিজুর রহমান সোহেল ভাই ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভান্স ERP BD লিমিটেড এবং হি ইজ দ্য ডিরেক্টর বেসিস এবং যিনি আনটার্ডের সাথে রেডিনেস এবং বাংলাদেশের রেডিনেস নিয়ে ই-কমার্স রেডিনেস নিয়ে অনেক দিন কাজ করে এসেছেন সোহেল ভাই কুইকলি ক্যান ইউ কমেন্ট অন মাসুর রিয়াজ ভাই যেটা বলেছেন আপনার কাছে ওভার টু ইউ সোহেল ভাই সোহেল ভাইকে কি আমরা পেয়েছি সোহেল ভাই আপনার মাইক্রোফোন জি শুনতে পাচ্ছি জি জি থ্যাংক ইউ আমাদের সাথে সিনিয়র সেক্রেটারি জিয়া স্যার আবার জয়েন করেছেন স্বাগত জিয়া স্যার আমরা অনেক চমৎকার সাজেশনসগুলো নিয়ে এতক্ষণ কথা বলেছি আপনি নিশ্চয়ই ছিলেন
আমাদের আর দুজন বক্তার কাছে শুনে আমরা যাব আপনার কাছে। জি সোহেল ভাই, থ্যাংক ইউ। জি থ্যাংক খুব ইউ কুইকলি সোহেল ভাই যদি একটু রাইট বলেন। রাইট জি, থ্যাংক ইউ। যেহেতু আলোচনা অনেক এগিয়ে গেছে, আমি আসলে পুনরাবৃত্তি আর করব না, কারণ যা কিছু আলোচনা হয়েছে মোটামুটি আমরা সবাই জানি এগুলি। বাট আমার আসলে যেহেতু এই ই কমার্সের পলিসি নিয়ে অনেকদিন যাবত কাজ করছি, সেই 2016 থেকে আসলে কাজ করে আমরা 2018 সালে যখন পলিসিটা আমরা পাই, হাফিজ ভাইয়ের নেতৃত্বেই এটা অনেক দূরে এগিয়েছে। তো তারপরে কিন্তু আজকে 2020-এ এসেও আসলে এটার ইমপ্লিমেন্টেশনের দিকে আমরা এখনো ভালোভাবে যেতে পারিনি, কারণ আজকে যে কথাগুলো আমরা ডিসকাস করলাম এর মেজরিটি কিন্তু আমরা তখনও সিরিজ অফ ডিসকাশন করেছি এবং সেগুলোকেই কিন্তু আমরা এনেক্ট করেছি অ্যাজ পলিসি, যেগুলো আমাদের আসলে ইমপ্লিমেন্টেশন হলে কিন্তু আজকের অনেকগুলো আলোচনা যেগুলো আমরা করলাম সেগুলো ইজিলি অ্যাড্রেস করতে পারতাম বা করা হয়ে যেত। অ্যান্ড ইন দ্য সেম নোট, আমরা 2019-এ আংটাডের উদ্যোগে, সেটাও সেই হাফিজ ভাইয়ের নেতৃত্বেই আমাদের ই ক্যাব আমরা একসাথে মিলে করি, যে একটা থরলি স্টাডি করি, ই ট্রেড রেডিনেস অ্যাসেসমেন্ট বলে। সেখানেও কিন্তু যে 6টা মেজর কম্পোনেন্ট আমাদের আছে, আমাদের আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, ট্রেড লজিস্টিক্স, পেমেন্ট সলিউশনস, লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ই কমার্স স্কিল ডেভেলপমেন্ট, অ্যাক্সেস টু ফিন্যান্স, এই সবগুলো কম্পোনেন্টেই আমরা সার্ভে করেছি, সবার সাথে বসে কিন্তু এই ফাইন্ডিংসগুলো আমরা লিপিবদ্ধ করে এটা গত বছর অগাস্ট মাসে আমরা এটা পাবলিশও করেছি। জেনেভাতেও হয়েছে, বাংলাদেশে হয়েছে। তো সেখানেও যে সাজেশনসগুলো ছিল, আনফরচুনেটলি আমরা কিন্তু ওই সাজেশনসগুলোকেও আসলে এখনো রেজলিউট করার জন্য অথবা ওগুলিকে নিয়ে কাজ করার সুযোগটা এখনো পাইনি, যেহেতু আবার মাঝে কোভিড চলে আসলো। সো আমার একটাই থাকবে যে আমরা আসলে যদি এখন ইমপ্লিমেন্টেশনের দিকে একটু ফোকাস করি, কারণ আলোচনা অনেক হয়েছে এবং একই আলোচনা দেখা যায় যে আমরা প্রায় একই বিভিন্ন টেবিলে গিয়ে সেই আলোচনাটা আবার করতে হয়। যে ক্রস বর্ডার ই কমার্স নিয়ে মাসরুর রিয়াজ ভাই যা বললেন একদম টাইমলি সেইট, এবং এগুলি নিয়ে কিন্তু আমরা আগে অলরেডি ডিসকাস করেছি। সো মাই একদম ছোট করে আমি বলি যে আমরা আসলে সামনের দিকে আগাবো 2020-এ, 2020 শেষ 2021-এ লেটস প্ল্যান এন্ড লেটস ট্রাই টু মেক সাম ইমপ্লিমেন্টেশনস। প্রত্যেকটা সেগমেন্টে কিছু যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ফাইন্যান্সগুলো, তাহলে দেখা যাবে যে আমাদের সবার যে টার্গেটটা এবং আমাদের যে পটেনশিয়াল আছে বোথ লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, এটাকে আসলে আমরা অন্য লেভেলে নিয়ে যেতে পারি। আমাদের এখন অসম্ভব রকমের আমাদের ডিজিটালাইজেশন বান্ধব একটা সরকার আছে, আমাদের সরকারের যারা প্রতিনিধি আছেন তারাও অসম্ভব এখানে আন্তরিক। সো আই বিলিভ দিস ইজ দ্য হাই টাইম এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু গো ফর ইমপ্লিমেন্টেশন। আমাদের এখানে নাইম রাজ্জাক ভাই আছেন, আমাদের সিনিয়র সচিব মহোদয় আছেন, হাফিজ ভাই আছেন। সো আমি আর কথা বাড়াবো না। সো মাই অনলি রিকোয়েস্ট টু এভরিওয়ান, লেটস গো ফর ইমপ্লিমেন্টেশন, লেটস মেক সাম ইম্প্যাক্ট, যে আমরা দেখাই যে আমরা এই কাজগুলো, এই চেঞ্জেসগুলো আমরা অলরেডি করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সোহেল ভাই, খুব কুইকলি র্যাপ আপ করার জন্য। অ্যান্ড ইউ হ্যাভ রাইটলি সেড। আমি এরপরে খুব কুইকলি আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন ইনভেস্টার। একটু কুইকলি, আমরা যেহেতু ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে অনেক কিছু শুনে এসেছি, আমি চলে যাচ্ছি রাহাত আহমেদ, ভিসি অ্যাঙ্কারলেস, অ্যান্ড ইউ আর doing a lot of innovation in the venture capital. So if I quickly ask you, Jay, what are the innovations you suggest for the venture capitals, more venture capitals to come in? Sure. Thanks for having me. I'm Rahat, gonna say if we this could as- quickly wrap up, Jay, to almost we are towards the I'm end. trying to. Thank you. So first of all, Ankylos Bangladesh is an early stage venture fund based out of New York. We're an institutional fund that only invests in Bangladesh, and all our investors are foreign. And so for a lot of our investors, this is the first time they've ever invested in Bangladesh, which is incredibly important because we have to make sure that the companies that we invest in are up to a certain standard, because they have to actually go through, a kind of almost a risk tolerance to invest in a country like here versus the United States or Europe or even Singapore. Now, I just want to dive into the talent to capital mismatch that Wasim discussed earlier. We have to understand the impact of venture capital in the economy. In the United States, 7 of the 10 largest companies, including Google, Facebook, even companies like Starbucks, were all venture-backed for early growth. For every dollar that usually goes into the economy via venture capital, it results in about $6.5 of economic value created. In Bangladesh, we believe that number could go as high as 20x. For example, in Indonesia, Gojek, which is a logistics startup similar to Patao and Shohos, it contributed $7 billion alone to Indonesian GDP last year. So how do we accelerate that in Bangladesh? First step is pretty simple. Last year, 65% of venture capital in the United States was actually from corporates. That is something we have not seen in Bangladesh. That number is around $10 million
ever in the history of the country. This is important because corporates are missing out on an opportunity to invest in future innovation and strategic development. And it's also problematic because founders such as Ashikul are not getting the funding necessary locally, which is also a negative signal to foreign investors saying, why is the local economy not supporting these founders? This is additionally critical because largest industries, RMG, agriculture, healthcare, education, where innovation is not an option, but actually an absolute priority to stay competitive globally, these are industries that should be investing in startups as a way to be 1 or 2 steps ahead in terms of innovation. Another key issue I really want to point out is when I talk to regional investors, they have 2 main problems with the startups that they run into. From Bangladesh. One is that the founders are not thinking big enough. The other is that their communications and soft skills are not up to par. Now, one thing I want to think about, want everybody to think about is an investor doesn't wake up in New York or Singapore or Tokyo and say, hey, I'm going to invest in a Bangladeshi e-commerce company. They say, I want to invest in an e-commerce company that has the best value for my money. So they will compare the Bangladeshi company with an Indonesian company, with a Vietnamese company, maybe an Ethiopian company. At the end of the day, you can probably ask Ashikul or Wasim, they will drill the founders to make sure that this is the right investment for them anywhere, not just in Bangladesh. So our companies have to be up to a certain global standard in order to get the capital that we need. So for that, we must start integrating things as simple as soft skills and other communications into our curriculum, and also educating the youth to think about global solutions, not only local ones. I want to chime on to something Maleha said. I think it's absolutely critical to leverage our tech talent locally to create companies that generate global revenues, which allows us to tell foreign investors that our startups are not just limited to the Bangladeshi consumers. I think of companies like Freshworks, which is a customer experience startup that began in Chennai in 2012. And they've gone on to raise $500 million now and are now based out of San Francisco. We too have the capability to build a Bangladeshi Freshworks with brilliant talent that's within our borders right now. And when that happens, all of digital commerce and other companies that are digitally interacting with consumers will benefit, as will the founders, the employees, the investors, and most importantly, the consumer. And it will increase the branding of Bangladesh significantly globally. So to end this, I've come back after 30 years in the United States to use my experience and skills to further advance the ecosystem here. I did it partially because I'm a proud Bangladeshi, and partially because right now what we have in Bangladesh is arguably the biggest macroeconomic opportunity I've ever seen. The talent to capital mismatch is unlike anything I've seen before. I think with a few key modifications in our policy and some shifts in our mentality, I'm a huge believer that Bangladesh has the ability to show double-digit GDP growth over the next decade. Thank you. Thank you, Rahat. Very well said. I always believe that Bangladeshis, boys' innovations and ideas can change the world. We are already proving towards it, but I know we still have a long way to go. As you have suggested, we need to focus on soft skills, more communication skills, and making not only the local solutions, global solutions. Thank you so much. That is a take. আমি এই পর্যায়ে চলে যাচ্ছি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের WTO সেলের ডিজি এবং অ্যাডিশনাল সেক্রেটারি হাফিজুর রহমান স্যার আমাদের সাথে আছেন। আপনি এতক্ষণ কথা শুনেছেন, আপনি আমাদের লাস্ট বক্তা। আমি জানি অনেক কিছু হয়তো আপনার কাছে শোনার আছে, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা। হাফিজ ভাই, আপনি 4 মিনিটের মধ্যে আপনি সবগুলো পয়েন্টকে যদি একটু টাচ বেস করে যেতেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সমীপা। 4 মিনিট অনেক সময়, আমি ইনশাল্লাহ এর আগেই শেষ করব। আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব নাহিন রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি এনাম জিয়াউল আলম স্যার আছেন, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন উদ্যোক্তা, আমাদের যারা রিসার্চ করেন তাদের সকলেই, এবং সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটা খুব ভালো সংবাদ দিয়ে শুরু করছি যে ডিজিটাল ওয়ার্ল্ড অথরিটি মিনিস্ট্রি অফ কমার্সকে পুরস্কার দেওয়ার জন্য সিলেক্ট করেছে। সো আমরা জিয়া স্যারের সাথে একটু পরেই হয়তো অনুষ্ঠানে সমবেত হব। আমাদের সচিব থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যে বিষয়টি নিয়ে আজকের এই ওয়ার্কশপটি, সেটি ইনভেস্টমেন্ট নিয়ে। যখনই ইনভেস্টমেন্টের কথা আসে, আমি আসলে একদিকে খুবই আশান্বিত হই,
অন দ্য আদার হ্যান্ড আমি আবার কিছুটা শঙ্কিত হই। আমি প্রথম থেকেই যখন ই কমার্স পলিসি নিয়ে কাজ করছি এই বিষয়টা আমাদেরকে একটু দোটানায় ফেলেছে, যে আমাদের এই মার্কেটটা, আমাদের যে নতুন একটি মার্কেট যেটি ক্রমান্বয়ে গড়ে উঠছে, যে এই মার্কেটটি আমরা কি বড় কোনো বিদেশি উদ্যোক্তার হাতে ছেড়ে দিব এবং আমাদের এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে মার্কেট থেকে বের করে দিব, নাকি যারা আছে তাদেরকে আমরা স্ট্রংলি গড়ে তুলবো। তো এইটা ব্যালেন্স করতে যেয়ে আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে। আপনারা জানেন যে 2018-তে যখন ডিজিটাল কমার্স পলিসি হয় তখন একটা রেশিও রাখা হয়েছিল 51-49%, আর পরবর্তীতে দেখা যাচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের সমস্যা হচ্ছে, আমরা সেই রেশিওটাকে উজ্জ্ব করে এখন অন্যান্য দেশের চেয়েও, ইভেন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার চেয়েও ফ্লেক্সিবল আমাদের পলিসিটা ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সুতরাং বিদেশি ইনভেস্টমেন্টকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি সব দিক থেকেই। এখানে আমাদের যে সমস্যাটা, আমাদের ডোমেস্টিক যে ই কমার্স ইন্ডাস্ট্রিগুলি আছে তাদের জন্য যে আমরা যেটা দেখেছি যে দীর্ঘদিন থেকে ডোমেস্টিক সোর্স থেকে তারা ইনভেস্টমেন্ট পায় না, তারা লোন পায় না, নিজস্ব উদ্যোগ অথবা বাইরে থেকে গৃহীত পার্সোনাল ক্যাপাসিটিতে কালেক্টেড যে ইনভেস্টমেন্টটা থাকে সেটা নিয়ে তারা কাজ করে। অনেকদিন পর্যন্ত আমাদের ব্যাংকগুলো আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিকে তারা ক্রেডিটর দিয়ে মনে করেনি এবং তারা ব্যাংক থেকে কোনো লোন দেয়নি। আমাদের স্টক মার্কেট থেকে কোনো ক্যাপিটাল আহরণ করা যায় না, এখনো যায় না, সেটা সেই সিস্টেমটা এখনো তৈরি হয়নি, এ নিয়ে কাজ হচ্ছে। সমস্যা যেটা হলো যে আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিটা, আমরা জানি যে ই কমার্স ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে যে আমরা যদি নিজেদের ইন্ডাস্ট্রিটা দ্রুত একটা ম্যাচিউর পর্যায়ে না নিতে পারি তাহলে যে কোনো সময় বড় কোনো কোম্পানি এসে আমাদের মার্কেটটা দখল করবে, আমরা আটকাতে পারবো না। আলটিমেটলি যেটা মাসুর রিয়াজ ভাই বলেছেন যে WTO ল আছে, ইন্টারন্যাশনাল রুলসে যেখানে বাংলাদেশ পার্টিসিপেট করেছে সেই জায়গাগুলিতে আমাদের প্রোটেকশন দেওয়ার অবস্থাটা খুব বেশি থাকবে না। তো আমরা যে জায়গাটাতে আমাদের সমস্যা হচ্ছে লোকাল ইনভেস্টমেন্ট আমরা কেন পাই না। রিসেন্টলি কিছু ব্যাংক, কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউটস এগিয়ে এসেছে, তারা ই কমার্সকে লোন দিচ্ছে। এটা খুবই আশার বিষয় যে দীর্ঘদিন পরে হলো তারা তাদের আগ্রহ এই জায়গাটাতে দেখাচ্ছে এবং তারা লোনটা দেওয়ার জন্য অগ্রসর হয়েছে। আমি যতদূর জানি যে ব্র্যাক ব্যাংক এবং IDFC আজকে যিনি কথা বলেছেন তারা ই কমার্সকে লোন দিচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। আমরা যদি ক্যাপিটাল মার্কেট থেকেও অন্যান্য কোম্পানির মতো আমাদের ই কমার্সটার জন্য ক্যাপিটাল আহরণ করতে সক্ষম হই তাহলে আমাদের লোকাল ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত ভালো হবে। কয়েকজন উদ্যোক্তা খুব রাইটলি বলেছেন যে পলিসি লং টার্ম হওয়া উচিত, প্রতি বছর যেন এটা চেঞ্জ না হয়। আসলে আমাদের ট্যাক্স পলিসিটা প্রতি বছরই চেঞ্জ হয়, তো চেষ্টা করা হয় যেন এটিকে পারপেচুয়াল রাখা, বিশেষ করে ই কমার্সের জন্য। খুব বড় যে চেঞ্জ হয় তা আমি বলবো না, প্রতি বছরই আমাদের নর্মাল যে বিজনেস আছে তার চেয়ে ই কমার্সের জন্য কিছু ফ্লেক্সিবিলিটি রাখা হয়। তো এই বিষয়টি আমাদের যে ট্যাক্স কর্তৃপক্ষ আছে তারা সবসময় মাথায় রাখে, আমরা মিনিস্ট্রি অফ কমার্স থেকে সেই ফিডটা সবসময় দিয়ে থাকি। প্রোটেকশনিজমের যে কথাটা বলা আছে এই জায়গাটা আসলে খুবই একটা ব্যালেন্সের জায়গা। আমরা দেখবো যে আমরা ফরেন ইনভেস্টমেন্ট চাচ্ছি কিন্তু আমরা ফরেন কোম্পানিকে আমাদের এখানে ঢুকতে দিব কিনা সেই বিষয়ে কিন্তু বিতর্ক আছে। কেউ চাচ্ছেন যে আমার কোম্পানিটি ফরেন একটি বড় কোম্পানি কিনে নেক, আবার কেউ চাচ্ছেন যে না আমার এখানে ইনভেস্ট করুক। তো এই জায়গাটাই একটা বিতর্ক আছে, আমরা কিভাবে এই প্রোটেকশনটা দিব সেই জায়গাটা নিয়ে নানান রকম আমাদের পর্যালোচনা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। যেমন ভারতে ইনভেন্টরি বেসড যে মার্কেট প্লেস বা ই কমার্স আছে সেখানে ফরেন ইনভেস্টমেন্ট দেওয়া হয় না, অ্যালাউ করা হয় না, শুধু মার্কেট প্লেস বেসড ই কমার্সকে ফরেন ইনভেস্টমেন্ট করতে দেওয়া হয়। এবং ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ফরেন যে ই কমার্স ইন্ডাস্ট্রি আছে তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য করা হয়, যেটাতে হয়তো WTO রুলস চলে আসলে এই জায়গাটায় আমাদের জন্য যথেষ্ট সমস্যা হবে। বাট এখনো আমরা বাংলাদেশে দেশি এবং বিদেশি কোম্পানির জন্য কোনো পার্থক্য করছি না। সুতরাং প্রোটেকশনের যে জায়গাটার কথা অনেকে বলেছেন, কেউ কেউ উদাহরণ দিয়েছেন যে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি প্রোটেকশনের কারণে ডেভেলপ করেছে, রিসেন্টলি কিছু যে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি সেটাও ডেভেলপ করছে, এবং আমাদের RMG যেটা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট আইটেম সেখানে কিন্তু প্রোটেকশন আছে। আমরা RMG তে প্রচুর ট্যাক্স দিয়ে এখানে আসতে হয়, কিন্তু প্রোটেকশন দিয়ে হয়তো এই কোম্পানিগুলিকে কম্পিটিটিভ করে তোলা হচ্ছে। এখানে একটা চেক এন্ড ব্যালেন্স সবসময় করতে হয়, গভর্নমেন্ট সেটা নিয়ে কাজ করছে যে কিভাবে এই প্রোটেকশনটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে দেওয়া যায় এবং ইভেন একই সাথে ফরেন ইনভেস্টমেন্টটাকে এনকারেজ করা যায়। আমার যেটা মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিকে দ্রুত আগাতে হলে যেটা দরকার যে
এটার ক্যাপাসিটি ম্যাচুরিটি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি ম্যাচুরিটি খুব দ্রুত ডেভেলপ করতে হবে। যেমন কোনো অর্ডার প্রসেস করা একটা কোম্পানি কত দ্রুত সুন্দরভাবে এবং এফিশিয়েন্টলি তারা অর্ডার প্রসেস করতে পারে। আমরা দেখেছি যে অ্যামাজন আলিবাবা তারা যতটা এফিশিয়েন্টলি অর্ডার প্রসেস করে, যত এফিশিয়েন্টলি তারা ডেলিভারিটা দিতে পারে, সেই জায়গাটাতে আমাদের ইন্ডাস্ট্রিগুলি কিন্তু এখনো অগ্রসর হওয়ার জন্য অনেক দেরি আছে। পেমেন্ট সিস্টেমে আমাদের যথেষ্ট সমস্যা আছে। আমাদের এখনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের উপর ডিপেন্ড করতে হয়। আমরা যে ভার্চুয়াল বা আমাদের যে অনলাইন পেমেন্ট সিস্টেম সেটার উপর আমরা এখনো খুব বেশি ডিপেন্ড করতে পারছি না। আমাদের কাস্টমারদের আস্থাটা ওখানে নিয়ে আসতে পারছি না। তারা ওখানে পেমেন্ট সাহস পাচ্ছে না। ডেলিভারি সিস্টেমে অনেক উদ্যোক্তা আছে, অনেক বেকার যুবক যুবতী আছে যাদেরকে কর্মসংস্থানে এগিয়ে নিয়ে আসা যায় ডেলিভারি সিস্টেমের মাঝে। তো আমাদের এখানে ডেলিভারি নিয়ে ই কমার্সে যারা কাজ করছেন এই জায়গাটাই বোধহয় আরো বেশি উদ্যোক্তা এবং ইনভেস্টমেন্ট বেশি দরকার আছে। এই কয়েকটা জায়গায় যদি আমাদের ম্যাচুরিটি আসে, অবশ্যই ফরেন ইনভেস্টমেন্ট আসবে। ক্রস বর্ডার ই কমার্স কথা বলেছেন, মাসুর রিয়াজ ভাইও বলেছেন। আমাদের অলরেডি কিছু পলিসি, বাংলাদেশ ব্যাংক তাদের পলিসিতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করেছে যে উইদাউট এলসি বা বড় ধরনের কোনো অর্ডার এনগেজমেন্ট ছাড়াই তারা বিদেশে রপ্তানি করতে পারবে। এই জিনিসটা আসলে পুরোপুরি সবার কাছে প্রচার পায়নি, এটি আমরা প্রচারের চেষ্টা করে যাচ্ছি। রিসেন্টলি মিনিস্ট্রি অফ কমার্স আরেকটি কাজ করছে যে আমাদের আমরা যে পলিসিটা করেছিলাম ওইটাতে কিছু জায়গায় বলা আছে, একটা জায়গায় যে পরবর্তীতে আমাদের ই কমার্স পরিচালনা নীতিমালা করা হবে এবং পেমেন্ট সিস্টেমের জন্য একটি নীতিমালা করা হবে। আমরা একটা ই কমার্স পরিচালনা নীতিমালা ড্রাফট করেছি, ইক্যাট থেকে আমরা একটা ড্রাফট পেয়েছি। আমরা এই মাসের শেষের দিকে সেই ড্রাফটির উপর কাজ করব। ওখানে ডেলিভারি সিস্টেম, পেমেন্ট সিস্টেম, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি প্রত্যেকটা বিষয়ে ওখানে রাখা হবে। আমরা আশা রাখি যে ওই পলিসিটি যখন কার্যকর হবে, বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ আমাদের ই কমার্সে আরো অনেক বেশি ডিসিপ্লিন আসবে, মানুষ আরো বেশি নিরাপদ বোধ করবে। এবং আমরা ই কমার্সের বিষয়টিকে আমাদের যে এক্সিস্টিং কনজিউমার প্রটেকশন অ্যাক্ট রয়েছে এটার ভিতরে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমাদের যে কম্পিটিশন পলিসি রয়েছে এটার ভিতরে আমরা অন্তর্ভুক্ত করে এটাকে যোগ্যোপযোগী করতে চাচ্ছি। এবং আমাদের রেজিস্ট্রেশন, ই কমার্সের রেজিস্ট্রেশন একটু সমস্যা আছে, এই বিষয়টাকে আমরা কিভাবে আরো হালনাগাদ করা যায় এবং ইজিলি ই কমার্সের জন্য রেজিস্ট্রেশনটি করা যায় সেটার জন্য আমরা কাজ করছি। তো আমি আশা রাখি আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট সোর্সগুলি যেভাবে এগিয়ে আসছে তারা যদি সেভাবে আগায় এবং আমাদের স্টক এক্সচেঞ্জ যদি আমাদের ই কমার্সের জন্য ইনভেস্টমেন্টের সুযোগ করে দেয় এবং বিদেশি উদ্যোক্তা, বিদেশি কোম্পানি বা বিদেশি ইনভেস্টর যারা আছে তারাও যদি আমাদের এই ম্যাচুরিটিটা দেখে, আমাদের ইন্ডাস্ট্রিকে দেখে ইনভেস্টমেন্টে এগিয়ে আসে, ইনশাল্লাহ আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাফিজুর রহমান ভাই, আপনাকে খুব চমৎকার করে সবগুলো জায়গাকে আপনি টাচ করেছেন এবং আমাদের এখানে সবার জন্য জেনে আনন্দিত হবেন যে ই কমার্স পরিচালনা নীতিমালা এবং একই সাথে ডিজিটাল পেমেন্ট সিস্টেম নীতিমালাগুলোকে রিফর্ম করছেন কমার্স মিনিস্ট্রি, সেটির জন্য সাধুবাদ রইল। এবং আমরা একেবারেই শেষে চলে এসেছি, আমাদের প্রোগ্রামটা লাইভে গেছে এবং আজকে চমৎকার কিছু সাজেশনস এসছে, আমাদের প্রোগ্রামটা আমরা রেকর্ডও করেছি। এই সাজেশনসগুলো নিয়ে আমরা পলিসি রিফর্মস নিয়ে আবার কথা বলবো। আমি আমাদের গেস্ট অফ অনার আছেন আমাদের সাথে নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, তার কথাও শুনবো। তার আগে আমাদের এখানে সিনিয়র সেক্রেটারি NM জিয়ার আলম ভাই, আপনার কথা আমরা শুনে নাহিম রাজ্জাকের কাছে যাব। তার আগে 30 সেকেন্ডস আমাদের একজন নারী উদ্যোক্তা জয়েন করেছেন, তিনি 30 সেকেন্ডসের মধ্যে একটা কমেন্ট দিবেন। আমি ত্রিনার কাছে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এন্ড ভেরি গুড আফটারনুন সবাইকে। আমি এত অনারেবল সব প্যানেলিস্টের সাথে কথা শুনে এবং আমাদের অনারেবল স্যারদের কথা শুনে আমার অনেক বেশি ভালো লাগছে যে আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে, যে প্যান্ডেমিক টাইমে আমরা যারা স্টার্ট আপ যারা করছিল তাদেরকে নিয়ে অনেক বেশি প্রেসারে ছিলাম, যেমন কানেক্টিভিটি অ্যান্ড নেটওয়ার্কিং। সো হিয়ার I just want to say a simple thing that if we can make a bridge with the startups and the investors to build up a strong, friendly investment hub to
create our Bangladesh, a successful Bangladesh and digital Bangladesh across the globe. তো এটার জন্য যে কানেকশন এবং নেটওয়ার্কিং, এটা অনেক স্টার্টআপস এবং অনেকেই জানে না যে where to go and how to pitch and how to convince our investors. তো আমাদের খুব নাম করা কিছু রিনাউন্ড কিছু ইনভেস্টার্স আছে যারা ছাড়াও আমরা আরো ইনভেস্টরদেরকে যে সে ট্রাস্টওয়ার্দি জায়গাটা যেন আমাদের জায়গা থেকে তৈরি হয়, এবং গভর্নমেন্ট আর ওয়ার্কিং এবং ইক্যাব ইজ ওয়ার্কিং ইজ ভেরি হার্ড টু বিল্ড আপ দ্য ব্রিজ। এই পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর যেন অল টুগেদার উই ক্যান ওয়ার্ক টুগেদার, উই ক্যান মুভ ফরওয়ার্ড to make our hub, our Bangladesh, successful digital Bangladesh across the globe. That is what I can say. And thank you very much, Shomika Asarapu, and thank you, Wasim Bhai, for your wonderful keynote speech. And good luck, and thank you so much. Thank you, Trina. You have talked about the networking, যেটা সবসময় নারী উদ্যোক্তাদের জন্য সবসময় একটি অত্যন্ত জরুরি একটি জায়গা। আমাদের চমৎকার আলোচনা হয়েছে। আমি এই মুহূর্তে সিনিয়র সেক্রেটারি আইসিটি ডিভিশনের NM জিয়াউল আলম ভাই, আপনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, আপনি শুনছিলেন, আপনার কথা শুনবো এবং তারপর আমরা আমাদের গেস্ট অফ অনারের কথা শুনবো। জিয়া ভাই। অনেক অনেক ধন্যবাদ ইকেপ প্রেসিডেন্ট মহোদয় মিস শামিকা কায়সার আপনাকে, এবং চমৎকার একটি প্রেজেন্টেশন দিয়ে শুরু হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে, এখানে উদ্যোক্তারা আছেন, অনেক চমৎকার কিছু কথা বলেছেন, এটা আসলেই। এবং সবশেষে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নাঈম রাজাক, উনিও আছেন, আমাদের সঙ্গে কথা বলবেন। আর আমার কথার আগে জনাব হাফিজ, ডব্লিউটিও সেলের মহাপরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব, উনিও চমৎকার কথা বলেছেন। আমি ওনার কথার পরে আমার কিছু কথা মনে হয় বাকি থাকে না, কারণ সরকারের যে ইনিশিয়েটিভস গুলা কি করতে চাচ্ছি, আমরা কি করেছি, এই বিষয়ে উনি বিস্তারিত বলেছেন। আর আমি আসলে বেশি কথাও বলতে পারছি না, কারণ এখনই আমাকে দৌড় দিতে হবে আর একটা অনুষ্ঠানে। তো আমরা খুঁজতেছিলাম আসলে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইকেবের, ই কমার্সের নেক্সট ডেস্টিনেশনটা আসলে খুব বেশি জানা প্রয়োজন আমাদের। এই জানার বিষয়টি নিয়ে কিন্তু আজকের আলোচনা, এবং আমি দেখছি যে অনেক মূল্যবান কিছু ইনসাইটস এসছে, এখান থেকে ইনফরমেশন এসছে, এবং আমরা কি করা দরকার, আমরা কোন অবস্থানে আছি, আমাদের এই বাজারটাকে আরো বেশি পরিচ্ছন্ন করতে কি অনেক মূল্যবান পরামর্শ আসছে এখান থেকে। ভেঞ্চার ক্যাপিটালের কথা বলা হয়েছে, এবং আমরা জানি যে এখন কিন্তু সরকারও ভেঞ্চার ক্যাপিটাল প্রোভাইড করছে, এবং স্টার্টআপদের জন্য অন্য ধরনের ব্যবস্থাও আছে, মেন্টরিং এবং তাদের জন্য ইনকিউবেশন সুবিধা। এই সব মিলেই সরকার তার বিভিন্ন পলিসির মাধ্যমে, ইনিশিয়েটিভের মাধ্যমে এই যে ডিজিটাল কমার্স বা ই কমার্সের যে এনহ্যান্সমেন্ট, এটার কাজ করতে যাচ্ছে। এবং আমাদের একটা বিউটিফুল ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং বাংলাদেশকেও আমরা মনে করি যে একটা বিশাল বাজার, মানে আমাদের ই কমার্সের জন্য বিশাল একটা বাজার। এবং এখানে যে মানে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার দরকার, কানেক্টিভিটি দরকার, এটা সরকার করেছে। আমরা 4টা পিলার নিয়ে কাজ করি, এর মধ্যে একটাই কিন্তু কানেক্টিভিটি। এবং আমরা জানি যে আমাদের এখন ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউনিয়ন পর্যন্ত চলে গেছে, এবং ডেলিভারি চেইনেও কিন্তু এই সময় একটা পরিবর্তন এসছে, বিশেষ করে কোভিড এর সময় আমরা কিছু সমস্যায় পড়েছিলাম। আমরা ডেলিভারি চেইনেও কিন্তু এখানে স্মুথ করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এবং প্রণোদনা বিষয়গুলো আসছে। এখন আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো গ্যাপ সৃষ্টি হতে পারে, কিন্তু প্রণোদনা বা এই ধরনের ইনসেন্টিভ প্রণোদনা এবং যে আরো সাপোর্টস গুলো আছে, পলিসি সাপোর্টস এবং সরকারের যে স্কিল ডেভেলপমেন্ট সাপোর্ট গুলা, এগুলো নিয়ে কিন্তু আমি মনে করি যে আগামীতে আমরা আরো অনেক ভালো কাজ করতে পারবো। আর অনেক মূল্যবান পরামর্শ এখানে এসছে। আর আমাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমও আমরা কাজ করছি, এটা আপনারা অনেকেই জানেন যে আমরা এখন ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম, যেটা সিঙ্গেল ওয়ালেটে আমরা লেনদেন করতে পারবো, এই ধরনের, এবং ক্রিপ্টোকারেন্সির কথা আমরা চিন্তা করছি। সব মিলিয়ে আগামীতে আমাদের সব এই যে আমরা যেদিকে যাচ্ছি, যে ডেস্টিনেশনে যাচ্ছি, আমি মনে করি আগামীতে একটা সুন্দর পরিবেশ ডিজিটাল কমার্সের জন্য সৃষ্টি হবে। আপনারা অনেক মূল্যবান কথা বলেছেন, এগুলো নিশ্চয়ই যে হাফিজ আছেন এখানে, ওনাদের পলিসি মেকিং এর সহায়তা করবে। এখন আমরা যখন ইনিশিয়েটিভ নেই ইলেকট্রনিক কমার্সকে আরো বেশি এনহ্যান্স করার জন্য, সেই ইনিশিয়েটিভ নেওয়ার সময় আপনাদের এই মূল্যবান পরামর্শগুলো কাজে লাগবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইকেবের প্রেসিডেন্ট মহোদয়কে, সবাইকে যারা চমৎকার কথা বলেছেন, আমাদের সরকারের
কার্যক্রমকে সামনের দিকে গতিশীল করার জন্য যে পরামর্শগুলো, উপযুক্ত পরামর্শগুলোই আসছে এখানে, এবং আমি মনে করি এই আজকের আলোচনার মাধ্যমে একটা ভালো ডেস্টিনেশন আমরা খুঁজে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সিনিয়র সেক্রেটারি মহোদয় আপনাকে, এবং আপনি সবসময় আমাদের সাথে থেকেছেন, ই ক্যাবের সাথে থেকেছেন, এবং বিভিন্ন রকমের পলিসি সাপোর্টগুলো আমরা আইসিটি মিনিস্ট্রি এবং কমার্স মিনিস্ট্রি থেকে পেয়েছি। আমি একেবারেই শেষ বক্তার কাছে যাচ্ছি, এবং আমরা অনেকগুলো সাজেশনস আজকে পেয়েছি, খুব গঠনমূলক। আমরা আশা করছি এই সাজেশনসগুলোকে কম্পাইল করে সামনে আমরা একটা রোড ম্যাপ প্ল্যান করতে পারি। বিভিন্ন সেক্টর, পেমেন্ট সিস্টেমস নিয়ে কথা উঠেছে, ইনভেস্টার্স এক্সিট পলিসি নিয়ে কথা উঠেছে। আমি এখন যাচ্ছি আমাদের গেস্ট অফ অনার মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যিনি ডিজিটাল কমার্স পলিসি যখন ফর্ম হয় তখন থেকে শুরু করে এই পলিসি ফ্রেমওয়ার্কের সাথে ইনভলভড ছিলেন, এবং ই কমার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিষ্ঠাতা উপদেষ্টা। তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নাহিম রাজ্জাক। সৌমি আপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা যারা আজকে বক্তব্য দিয়েছেন এবং পার্টিসিপেট করেছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে ইটস আ ভেরি ইনভিগোরেটিং এবং নলেজ শেয়ারিং একটা এক্সপিরিয়েন্স আমার জন্য হলো আজকের এই সেশনটি, এবং স্বাভাবিকভাবে এখানে অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন যারা কিন্তু ইনোভেশন এন্ড টেকনোলজি এবং ফাইন্যান্সিং নিয়ে অনেকটুকু কাজ করেছেন। আমাদের জায়গা থেকে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা যদি বলি যে 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, সেই সরকার গঠন করার পরে 2009 যখন আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি, আমরা এই আইসিটি বিভাগের এই ই কমার্স অথবা এই ডিজিটাল ইকোনমি যেটা বলি, সেখানে আনুমানিক $50 মিলিয়ন একটা ইকোনমি ছিল অথবা মার্কেট প্লেস ছিল। সেখান থেকে উঠে এসে আমরা অলমোস্ট ক্লোজ টু $1 বিলিয়ন এর একটা মার্কেট প্লেস পেয়েছি। আনফরচুনেটলি যেটা আমার কাছে উপলব্ধি হয় যে সরকারের থেকে অনেক রকমের চ্যালেঞ্জগুলো আমরা অতিক্রম করে এখন অনেকটুকু এগিয়ে গিয়েছি, তারপরও যে অপরচুনিটিটা আমরা লস করছি ইন দ্য বিগার ওয়াইল্ড ওয়ার্ল্ড ওয়েবের জায়গা থেকে, সেখানে কিন্তু আমাদের অনেকটুকু এখনো ঘাটতি রয়েছে। অ্যাডাপ্টেশন আমাদের একটা বড় রকমের চ্যালেঞ্জ। সৌমি আপা বলেছেন যে প্রথম থেকে যখন ই কমার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয় তখন থেকে আমার সংযুক্ততা রয়েছে। তো আমরাও কিন্তু চেষ্টা করেছি যে পলিসি অ্যাডাপ্টেশনটা এবং পলিসি ফ্রেমওয়ার্কের জায়গায় কাজ করা। এই পলিসি ফ্রেমওয়ার্কের জায়গায় গিয়ে সোহেল ভাই যে কথাটি বলেছে, সেটা হচ্ছে যে এটা ইমপ্লিমেন্টেশনের এখন বড় রকমের একটা চাহিদা রয়েছে। আমরা কিন্তু অনেক আশাবাদী যে এরকম আপনাদের যে উদ্যোক্তারা রয়েছেন, চাল ডাল থেকে শুরু করে পাঠাও থেকে শুরু করে আমাদের যেসব উদ্যোক্তারা রয়েছেন, তারা কিন্তু নিজেদের উদ্যোগেই কিন্তু এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এতটুকু পর্যন্ত উঠে এসেছে। মমিনুল ভাই বলেছেন, এবং তাদের জায়গা থেকে কিন্তু একটা বড় রকমের আমরা পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট থেকে অথবা ক্যাপিটাল স্ট্রাকচার থেকে এই ফাইন্যান্সিং এর জায়গাটা, এবং ডোমেস্টিক ফাইন্যান্সিং হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা সবসময় ভেঞ্চার ক্যাপিটাল অথবা ফরেন ফান্ডিং এর জন্য অপেক্ষা না করে ডোমেস্টিক ফাইন্যান্সিংটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আনফরচুনেটলি যেটা ট্রেডিশনাল ব্যাংকিং খাতে এরকম কিন্তু প্রাধান্য দেওয়া হয় না, এবং এখানে কোলাটারাল বিহীন অথবা লো কস্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা, সেটা কিন্তু আমাদের এখনো অ্যাভেল না। বাংলাদেশ ব্যাংক একটা বড় রকমের চ্যালেঞ্জ, সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারণ তারা এই ক্যাপিটাল মার্কেটটা বুঝে না। আমরা যদিও এখন কথা বলছি ইন টার্মস অফ বিটকয়েন, ফিনটেক অথবা এনি আদার সোর্সেস অফ ক্যাপিটাল মার্কেট অথবা ক্যাপিটাল রেজিং এর কথা বলছি, এটা নিয়ে অনেকটুকু আমি কথা বলেছি। কয়েকদিন আগেও আমি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তের সাথে কথা বলছিলাম, and he was very eager in terms of fintech investment in the capital market. কিন্তু এগুলা কিন্তু সময় লাগে, কিন্তু সময় লাগার সাথে সাথেও আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সরকারের ইতিবাচক ভূমিকা এবং যে মার্কেট প্লেসে যারা আপনারা স্টেক হোল্ডার তাদের কিন্তু সার্বিক সহযোগিতা। কারণ এটা আমাদের বাংলাদেশের জন্য এটা নতুন একটা জায়গা, এখানে এখনো ফ্রেমওয়ার্কের জায়গায় অনেকটুকু আমাদের কাজ করার পরিধিটা ল্যাকিং রয়েছে, সেখানে আমাদের কাজ করা। যদিও এখানে মাসরুর ভাই বলেছেন এবং অন্যান্য অনেকে বলেছেন $250 মিলিয়ন ঊর্ধ্বে এফডিআই এসেছে, কিন্তু এটার আরো কিন্তু সুযোগ রয়েছে। সো দিস এশিয়া ইজ নাও দি আমি বলবো যে ইট ইজ দি প্লেস অফ অপরচুনিটি ইন টার্মস অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সো এই আমরা যদি ডিজিটাল ইকোনমি বলি,
সে এশিয়াতে ইজ অলমোস্ট অ্যাবাউট $350 বিলিয়ন এই ডিজিটাল ইকোনমি। সো বাংলাদেশ সরকারের জায়গা থেকে অনেক ইতিবাচক জিনিসগুলো আমরা দেখতে পেরেছি, হাইটেক পার্ক থেকে শুরু করে সেখানে আমরা দেখেছি ফাইবার কানেক্টিভিটি, গভর্নমেন্টের লেভেলে ইন্টিগ্রেশন শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন না অন অপারেশনস বাট অলসো অন দ্য অ্যাসপেক্ট অফ মানে প্রো ডিজিটাল পলিসিস, যেমন আপনি ইউটিলিটি পেমেন্ট আপনারা বলছেন, সকল ইউটিলিটি পেমেন্ট কিন্তু এখন কিন্তু এমএফএস সার্ভিস অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু করার অনেক রকমের সুযোগ হয়েছে এবং সেই সুযোগটি আমাদেরও রয়েছে। আর আমাদের বড় রকমের যেটা চ্যালেঞ্জ আমি শেষ করব, কারণ দীর্ঘ সময় ধরে ইটস অ্যাবাউট অলমোস্ট 2.5 hours এর কাছাকাছি চলে যাচ্ছে। বড় কথাটা হচ্ছে, মোটা দাগে কথা হচ্ছে যে whether we are creating a knowledge based ecosystem যেখানে আসলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের সুযোগটা রয়েছে। এখনো কিন্তু আমাদের মার্কেটে যদি আমরা যদি বলি এমপ্লয়িজ এর কথা বলি না কেন, আমাদের কিন্তু যথাযথ কোয়ালিটি সম্পূর্ণ আমরা এমপ্লয়িজ পাচ্ছি না, সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জ রয়েছে। যদিও টেক্সট বুক এবং এডুকেশন কারিকুলামে অনেকটুকু ইন্টিগ্রেশন হয়েছে, সেটার কিন্তু এখনো ফুল বেনিফিটটা আমরা পাচ্ছি না। আমরা আশাবাদী যে আগামী 2-3 বছরের মধ্যে সেটা আমরা পেতে সক্ষম হব। আর এখানে অনেকেই বলেছেন এবং মালিয়াও বলেছেন পলিসি প্রোটেকশনিজমের জায়গা থেকে এবং অন্যান্য যাবতীয় জিনিস থেকে বলেছেন, আপনাদের হাফিজুর রহমান সাহেব বলেছেন, আমি সবারই কথা শুনেছি। আনফরচুনেটলি প্রোটেকশনিজম, পলিসি প্রোটেকশনিজম দিয়ে কিন্তু দীর্ঘদিন চলা যায় না। ইটস আ ওপেন গ্লোবাল মার্কেট, সেখানে কিন্তু আমাদের কম্পিটিটিভনেস বাড়াতে হবে এবং কম্পিটিটিভনেস বাড়াতে গিয়ে আমাদের আজকে অপরচুনিটি কিন্তু, এবং কোভিড-19 যদি আমরা ধরি না কেন, কোভিড-19 এর কারণে কিন্তু অনেকটুকু কিন্তু তুলে আসছে অনেক অপরচুনিটি, হেলথ সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এবং অনেকেই বলেছেন B2B এবং B2C তে তাদের ইন্টিগ্রেশন করা। সো এইসব জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার রয়েছে। আর সর্বশেষ কথা হচ্ছে যে ডেফিনেটলি আজকের এই আয়োজনে যারা আয়োজক তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং এই রোড ম্যাপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোহেল ভাই বারবার বলেছে এবং শর্ট কথাই বলেছে মোটা দাগে, যে ইমপ্লিমেন্টেশন অফ দিস পলিসিস ইজ দ্য ফোরমোস্ট ইম্পর্টেন্স। এই রোড ম্যাপ ধরে আমরা যদি সকলে কাজ করি, এবং আমি জানি যে মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সিনিয়র সেক্রেটারি জিয়াউল আলম সাহেব, ওনারা ভেরি প্রোঅ্যাক্টিভ এবং ওপেন মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস। সো স্বাভাবিকভাবে আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা ইজ আ ভেরি প্রো এই পলিসি তার মাথা থেকে আসা, এবং সেখানে গিয়ে আপনাদের ইউ হ্যাভ এন অ্যাডেড প্লাস পয়েন্ট দেন এনি আদার ডিভিশন ফর টু বি অনেস্ট। সো সেই জায়গার মধ্যে পলিসি গুলোকে ইমপ্লিমেন্টেশনটা করা খুব দরকার, বিকজ অপরচুনিটি ডাজন্ট লাই ফর টু লং, এবং অন্যরা সেখানে অপরচুনিটি গুলো গ্র্যাব করছে। সো আমার জায়গা থেকে এইটাই আমার পক্ষ থেকে সংক্ষেপে বক্তব্য। সো হেন্স আমি মনে করি যে রোড ম্যাপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই রোড ম্যাপের সাথে আপনারা যখন এটা রোড ম্যাপটা আপনারা একটা রাউন্ড টেবিল মিটিং এর মাধ্যমে যখন আমাদের কাছে প্লেস করবেন, সেটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ নাহিম রাজ্জাক, খুব চমৎকারভাবে আপনি বলেছেন। আজকে আমাদের যে আলোচনাগুলো হয়েছে, আমরা অনেকগুলো পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করেছি এবং অনেকগুলো পার্সপেক্টিভ পেয়েছি। আমরা লোকাল গ্লোবাল ইনভেস্টর পার্সপেক্টিভ পেয়েছি, ভেঞ্চার ক্যাপিটাল পার্সপেক্টিভ পেয়েছি, লোকাল ইনভেস্টর পার্সপেক্টিভ পেয়েছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা লোকাল উদ্যোক্তা রয়েছে তাদের পার্সপেক্টিভসগুলো পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি আজকে আমাদের সব ফাইন্ডিংসগুলো নিয়ে আমরা একটা কন্টিনিউয়াস, যেটা নাইম রাজ্জাক একটু আগে বলেছেন, যে একটা রোড ম্যাপ করা, এবং ইতিমধ্যেই আমাদের WTO সেলের ডিজি মহোদয় বলেছেন একটি ইমপ্লিমেন্টেশন পলিসি ওনারা করবেন। আমি আশা করছি আজকে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেই আমরা সেটি শেয়ার করতে পারবো। এবং শেষ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয়কে, এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আর যা স্পিকার সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি কথা আমি সবসময় বলি, 2020
ছিল আমাদের জন্য এমন একটি বছর, আমাদের টিকে থাকার বছর, এবং খুব সাকসেসফুলি বাংলাদেশ টিকে ছিল এবং আমরা টিকে থাকতে পেরেছি। আমাদের একটি আইসিটি পলিসি ফ্রেমওয়ার্ক ছিল। আমাদের অনেক চ্যালেঞ্জেসগুলো রয়েছে, মডিফিকেশনের অনেক স্কোপ রয়েছে। আজকে আমরা সেই মডিফিকেশনসগুলো নিয়েই কথা বলেছি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে ডিজিটাল ওয়ার্ল্ডের শেষ দিন, কিছুক্ষণ পরেই আমাদের সমাপনী অনুষ্ঠান হবে এবং এই ডিজিটাল ওয়ার্ল্ডের মেলাতে যারা ভিজিট করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা আশা করি আমাদের তরুণ সমাজ থেকেই অনেক নতুন নতুন উদ্যোক্তা যারা গ্লোবালি বাংলাদেশকে আরও সামনে নিয়ে যাবে, পাঠাও, চাল ডাল, সহজ.com, প্রিয় শপ, আরও অনেক কোম্পানিগুলোর মতো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকটি বিষয়, আজকে ডিসেম্বর মাস, আজকে বিজয়ের মাসে আমরা আছি। আমরা খুব শীঘ্রই পালন করতে যাচ্ছি বাংলাদেশের 50তম উদযাপন এবং এই উদযাপনে আমাদের এগুলোই হচ্ছে সাকসেস স্টোরি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thank you very much.